শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর আরো একটি আনকোরা এপিসোড অন 89.2। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে বরাবরের মতোই আমরা জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি কাউসার। কাউসারের জন্ম কুমিল্লা জেলায়। কাউসার ছোটবেলা থেকেই খুব দুরন্ত ছিলেন, তবে অসহায় মানুষকে দেখলেই তাকে সাহায্য করার জন্য সব সময় এগিয়ে যান। কাউসারের প্রিয় খেলা ক্রিকেট, আর মায়ের হাতের রান্না তার কাছে সব থেকে প্রিয়। অনেকে কাউসারকে কষ্ট কাউসার নামেও চেনেন। এই কষ্ট কাউসার কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমরা জানলাম যে কাউসার রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ এত লম্বা সময়ের সাথে আপনি আমাদের। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। কাউসার, আপনার নামটা কষ্ট কাউসার হওয়ার পেছনে বোধহয় একটা ঘটনা আছে। সেটা কি প্রথম দিকেই নাকি কোনো অনেক জীবনের অনেক কত বছর বয়সে কষ্ট কাউসার হন আপনি? 2010 সালের পরে। এটা অনেক পরের গল্প, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, একেবারে ছোটবেলা থেকে। ঠিক আছে, আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে। বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন। আমি দরিদ্র পরিবারের একজন সন্তান। দরিদ্র বলতে? খুবই মধ্যবিত্ত। বাবা কি করতেন? কৃষিকাজ করতো। গৃহস্থ ছিলেন? এখন কৃষিকাজ করলে তো মানে কত বিঘা জমির মালিক ছিলেন? জায়গার মালিক ছিল না, সামান্য জায়গা ছিল। ওই আমাদের এদিকে তো গন্ডা হিসাব, মানে শতক, 12 শতকের মালিক ছিলেন, মানে মাত্র 2 ঘন্টা। তাহলে তো মানে সংসার চলার কথা না। না, তারপরে ওই অন্য জনের কাছ থেকে জমি, মানে বর্গা নিতেন, বর্গা অথবা বন্ধক এভাবে নিয়ে জমি করতো আর কি। ভয়াবহ দরিদ্র অবস্থা যেটাকে বলে। ছিল। হ্যাঁ, যখন আমি ছোটবেলা ছিলাম। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন, মা বাবা সহকারে ফ্যামিলি মেম্বার 5 জন। আপনি কি বড় সবার? আমি সবার বড়। ওকে, তখন আপনি কাউসার নামে পরিচিত? তখন আমি কাউসার নামে পরিচিত। তখন যখন আমার বয়স 7-8 বছর, তখন গরু পালতো। আমরা গরু পালন করতো, গাবি, দুধ খাওয়ানোর জন্য আমাদেরকে। তো গরুর জন্য ঘাস কাটতাম মাঠে যেয়ে। স্কুল যাওয়ার আগে ঘাস কাটতাম, স্কুল থেকে আসার পরেও ঘাস কাটতাম, অথবা বাবার সাথে মাঠে বাবার কাজে সাহায্য করতাম। আবার স্কুলের টাইম হলে স্কুলে চলে যেতাম। এরকম প্রায় ক্লাস 5 পর্যন্ত ভালোই পড়ালেখা করলাম। আচ্ছা, যখন ক্লাস 6-এ উঠি, তারপর থেকে পড়ালেখা পাকি দেওয়া শুরু করি। স্কুল যাইতে চাই না, মানে সময় টাইম পাস করে দিই স্কুল যাওয়ার, অথবা স্কুলে যাই বইগুলো দোকানে রেখে সিনেমা হলে চলে যাই সাইকেল নিয়ে। এরকম ভাবে। কোন ক্লাসের ঘটনাগুলো? 6 এর ঘটনা। ক্লাস 6। ওকে। তখন আর আমার বাবা ছিল খুব অগ্রমেজাজি, মানে কিছু হইতে না হইতে মারধর শুরু করতো। এটা কি সবাইকে মারতো? আর তখন আমরা ছোটবেলা দেখতাম আমার মাকেও প্রচুর মারধর করতো। তো যখন আমার বোনটা হয় একদম ছোট, বোনটাকে কোলে নিয়ে আমার মা একবার চলে গেছিল আমার নানা বাড়ি। তো আমার যে আব্বার চাচা ছিল, দাদা, একুব আলী দাদা, উনি যেয়ে পরে আমার আম্মাকে নিয়ে আসে। যে ধরনের মারধর করতো এগুলো বলার মতো না, হাতের কাছে যেটা পাইতো ওইটা দিয়ে মারধর করতো। আর আমার দাদিও বেশি সুবিধা ছিল না। আমার দাদি খুব কষ্ট দিত, খানায় কষ্ট দিত। আর আমাদের বাবারা হচ্ছে 6 ভাই, ফুফু হচ্ছে 5 জন, মোট 11 জন। আমার বাবাই সবার বড়। তো উনি তো সবার আগে বিয়ে করে যেহেতু। আর আমার দাদা দাদির অভ্যাস ছিল কি, যে ছেলে বিয়ে করবে ওই ছেলে আলাদা, বিয়ে করার সঙ্গে সঙ্গে আলাদা, এই 2-3 মাস একসাথে খাবে, তারপরে ভিন্ন। তো যখন ভিন্ন করে দেয়, আমি শুনতাম আমার আব্বা নাকি 1 পট চাউলও দেয়নি, একটা খেতা বালিশও দেয়নি। তো আমার নানা বাড়ি থেকে এগুলো নিয়ে আসে আইনা। তো আমার আব্বার বিয়েতে যে উকিল দিছিল আমাদের পাশের বাড়িরই হক সাহেব নাম, উনি খুব শিল্পপতি। তো ওনার জায়গা সম্পদ আছে বেশি, ওনার জায়গা সম্পদ মানে গৃহস্থালি কইরা আমাদেরকে চালাইতো আর কি আমার বাবা। আচ্ছা আচ্ছা। তবে কোনোদিন না আমার বাবা খানায় কষ্ট দেয় নাই, কিন্তু মারধর করতো। বাজারে গেলে সব সময় নিয়ে যেত আমাকে, কি কিনবা, সব সময় বড় মাছটাই কিন্তু মাছের মাথা খাওয়াইতো সব সময় আমাকে। তারপরে এইভাবে চলতেছে, যাইতেছে দিন। স্কুলে পড়তেছি, ক্লাস 7-এ উঠলাম। 7-এ ওঠার পর আমাদের বাড়ি থেকে বের হলে রাস্তা আছে,
ওই সময় কাঁচা রাস্তা ছিল, ওই রাস্তার পাশেই একটা ছোট্ট ছেলে মানে দোকান দিয়েছিল। জি। ওইরকম দোকান না, মানে ছোটখাটো খোলা জায়গায়। আচ্ছা আচ্ছা। ওই সময় তো ওগুলোই বেশি চলতো। তো ওই দোকানে ওই পাউরুটি, যেটা বন বলি আমরা, বিস্কিট, চকলেট মকলেট এগুলা বিক্রি করতো। তো ওইখান থেকে আমি 3 টাকা বাকি খেয়েছিলাম। 3 টাকা বাকি খাওয়ার পরে 2-3 দিন হয়ে গেছে, আমার কাছ থেকে ও টাকাটা চাইছে 3 দিন পরে আমি ওই জায়গায় যাওয়াতে। 3 টাকা চাওয়ার পরে আমার রাগ উঠে গেল। রাগ ওঠার সাথে সাথে ওরে মারলাম। মার দেওয়ার সাথে সাথে ও আমাকে মারলো। এক পর্যায়ে ওর দোকান আমি পানিতে ফালাই দিই পাশের পুকুরে। মানে এর যা কিছু ছিল 200-300 টাকার মাল পানিতে ফালাই দিই। পানিতে ফালাই দিলে ওই ছেলেরা আবার আমাদের চেয়ে আরো বেশি গরিব ছিল। তো ওর মা বোন এরা আবার আমাদের মাঠে কাজ করতো। আমার আব্বা যেই গৃহস্থী করতো, সিম, শশা, করলা এগুলা করতো, এরা এগুলার পাতা টাতা বাঁচতো, এগুলা পাইরা দিত, বাড়িতে এনে দিত। তো আমার যে দলীয় ওই জায়গায় আমাদের এখানে কাজ করিস, আবার আমাদের সাথে বড় কথা বলিস, তো এই জন্য পানিতে ফেলা দিয়েছিলাম। তো আমার আব্বার কাছে এদিন সকালেই ওর আম্মা বিচার দেয়। বিচার দেওয়ার পরে আমার আব্বা বড় একটা পাউরুটি কিনে বাড়ি নিয়ে গেছে। আমি তখন, আমাদের টিনের ঘর ছিল ওই সময়, কাঠকেরি। তো ওই দরজার সামনে আমি এভাবে হাত উঁচু করে উপরে কাঠের মধ্যে ধরে দাঁড়িয়ে আসি। দাঁড়িয়ে থাকাকালীন আমার আব্বা আইসা, সাথে আসছে আমাদের এলাকার আরেকজন প্রভাবশালী হারুন ভাই। ওনাদের কোনো জায়গা সম্পদ অভাব নাই, উনি আগে কুয়েতে থাকতেন। ওনার সাথে আমার আব্বা চলতেন। উনি আবার ওই যে লাভ টাকা সুদ খায়, তো ওই টাকা আমার আব্বা লাগাই দিতেন এইখানে ওইখানে। তো ওনাকে সাথে নিয়ে আসার পরে আমাকে আমার আব্বা মানে পাউরুটিটা আমাকে দিচ্ছে, এই নে তোর জন্য আনছি, খা। আমি ধরতে গেলে উনি আমাকে এভাবে গলায় চিপ দিয়ে ধরে। বাবা ধরার পরে গলায় আলগি দিয়ে আমাকে নিচে নামাই ফেলছে। মানে উনি কোনো রকমে গলা ছাড়তেছে না, মানে আমাকে মেরে ফেলবে। ওই ছেলেকে মারলাম, দোকান ফালাই দিলাম কেন, ওরা গরিব মানুষ, মানে ও আমাকে মেরে ফেলবে। আমার এক প্রকার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন ওই যে হারুন ভাই সাথে ছিল, আমার চাচা দৌড়ে আসছে। তারপরে পাশে আমার আব্বার চাচা যারা আছে, চাচা চাচি, আমার দাদা দাদি, ওরা সবাই দৌড়ে এসে প্রায় 20-25 জন লোকই মিলে ছুটেছে। ছুটানোর পরে এক পর্যায়ে আমার অনেক রাগ হয়েছিল। তো ছাড়ালো আপনাকে? জি, ছাড়ানোর পরে আমার দাদা দাদি যারা, আব্বার চাচা চাচি যারা, ওরা ওদের ঘরে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি অনেক বকাশকা করতেছি। বাবাকে বকা দিচ্ছেন? বাবাকে তুই তাই করে অনেক বকা দিচ্ছি, শুনতেছে না কিন্তু দূর থেকে, মানে রাগের বসে অনেক গালাগালি করতেছি, তোকে মেরে ফেলবো, এই সেই অনেক কিছু। মানে অনেক ক্রেজি ছিলেন আপনি, আমার যেটা মনে হচ্ছে। ছোট বাচ্চার অ্যাটিটিউড ছিল না আপনার মধ্যে? জি না, আমিও অনেক রাগী ছিলাম। ওনাকে আমি মারবো এরকম সেরকম বকা দিচ্ছি। তখন ওরা বলতেছে যে ভালো না, বাবাকে এসব বলতে হয় না। তখন আমি রাগ, 3 দিন চলে গেল, খাওয়া দাওয়া নাই। ওই দাদির এখানে, দাদার ওইখানে খাচ্ছি, ঘরে যাচ্ছি না। ওনারও রাগ বেশি, উনিও খবর নিচ্ছে না। মা কাঁদতেছে, খবর নিচ্ছে। মা সব সময় ভাত খাবি না, ঘরে আয়, শুইছিস কিনা, কোন জায়গায় শুইবি, মানে বড় সন্তান আপনি, কার ঘরে শুইছি ওই খবর নিচ্ছে। মার তো আর মন মানে না, মা সব সময় খবর নিতেছে, চুপি চুপি সবই করতেছে। তখন আমি ওই সময় আমাদের শশা খাচ্ছিল, ওই যে নিচে যেটা হয় খিরাই বলে, ওইটা পাহারা দিতাম দিনের বেলা, নাহলে তো মানুষ খেয়ে ফেলতো। তো 3 দিন ধরে আমি ওখানে যাই না। আমার ছোট ভাইটা ওই সময় একবার ছোট, বোঝে না, এখনো হাঁটতে টাটতে পারে না। তো আব্বা নিজেই সবকিছু হ্যান্ডেলিং করতেছে। ওই যে কাজ করতো, যে ছেলেকে নিয়ে ঝগড়া, ওই ছেলের মা পাহারা দিত ওই সময়। যে সময় আমি বাইরে বাইরে ঘুরতাম, যাইতাম না। তো একদিন আমাদের কুমিল্লা কিন্তু নিমসার বাজার আছে, কাঁচা বাজার সবচেয়ে বড়। ওই শশা উঠাইয়া ওই নিমসার বাজারে বিক্রি করতে গেছে বাবা। 500 টাকা বিক্রি করে আনছে। আনার পরে ওই যে আমাদের চোখেছে ডয়ের ভিতরে টাকাটা রাখছে। আমার টার্গেট হলো আমি আর এর বাড়িতে থাকবো না, বাবার কাছে থাকবো না, টাকার ব্যবস্থা করতে পারলে আমি চলে যাবো, যেদিকে 2 চোখ যায় ওইদিকে। কোন ক্লাসে পড়তেন এই সময়টাতে? এই সময় ক্লাস 7-এ পড়তাম। ক্লাস 7-এ পড়তেন। তো আমাদের চোখেসটার 2টা ডয়ার ছিল, মানে এই পাশে বড় আয়নাটার নিচে 2টা ডয়ার। নিচের ডয়ারটা খুললে পরে নিচে দিয়ে হাত দিয়ে উপরে ডয়ারে কি আছে সব নেওয়া যায়। এটা বাবা মা জানে না, আপনি জানতেন? আমি জানতাম। তো নিচের ডয়ারটা খুইলা, ডয়ার তালা জায়গা তালা আছে, ওই 500 টাকার নোটটা আমি ধরে ফেলছি। ওইটা নিয়ে নিলাম, চাবিগুলোও নিয়ে নিলাম, মানে এন্টার সব চাবি নিয়ে এলাম চোখেসের, যাতে খুলতে না পারে। নিয়ে আমাদের বাড়ি থেকে ক্যান্টনমেন্টে ওই সময় 10 টাকা ভাড়া ছিল, কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে গেলাম। ইয়েতে বেবিতে করে, ওই সময় বেবি ছিল। কোথায় যাচ্ছিলেন? প্ল্যান ছিল কোনো? ঢাকায়। এর আগে এসেছেন? না, সর্বপ্রথম।
কি অদ্ভুত মিল, মানে গত সপ্তাহেও আমরা যে গল্পটা এখানে প্রচার করলাম যাহা বলিব সত্য বলিবতে, বিশেষ করে এই ধরনের বেবি যারা বাড়ি পলাতক যারা, তাদের টার্গেট কেন জানি ঢাকা থাকে। ওকে, তো ঢাকাতে টার্গেট ছিল। তো আমার যে 3 নম্বর পুপু আছে, ওনার হাজবেন্ড আর উনি ঢাকায় থাকতো মধ্যবাড্ডা। আচ্ছা। আর আমার যেই 4 নম্বর কাকা আছে চাচা, উনি ওদের কাছে থাকতো, মানে ওদের সিমেন্টের দোকানে এরা কাজ করতো। আচ্ছা। মানে ওই যে জায়গায় সিমেন্ট বিক্রি হইতো ওইখানে ক্যারি করে নিয়ে দিয়ে আসতো ভ্যান দিয়ে। আচ্ছা। মাথায় করে ভ্যান দিয়ে। তো এদের কোথায় থাকে সেটা আমি সঠিক জানি না। একদিন জিজ্ঞেস করলাম, আমি ওরে তুই করে বলতাম যে তুই ক্লাসমেট ছিল, এই যে বাসার তোরা কোথায় থাকিস? ঢাকায়। তো আমার নলেজ একটু ভালো ছিল, যে একবার বললে আমি সেটা বুঝতে পারতাম, জি, মনে থাকতো। তখন বলতো যে মধ্যবাড্ডা 5 তলায়। আচ্ছা। জায়গার নাম 5 তলা। 5 তলা। হ্যাঁ। আচ্ছা। মধ্যবাড্ডা দিয়ে যে হাকিম প্লাজার দিক দিয়ে ভিতরের দিকে একটু। আচ্ছা। 5 তলা। তো আমার মনে আছে যে মধ্যবাড্ডা 5 তলা। তখন টাকাটা নিয়ে আমি কুমিল্লা চলে আসি, 80 টাকা ভাড়া দিয়ে সায়দাবাজে নেমে যাই। সায়দাবাজ থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি একবারে বাড্ডা 5 তলা পর্যন্ত আসছি। এটা 2005-এর দিকে। আচ্ছা। এই মোট 100 টাকা খরচ করে চলে আসি ওইখানে আইসা ওই নিজামের সিমেন্টের দোকান ওইটা বলছিল, আবার ওইটা আমার মনে আছে। নিজামের সিমেন্টের দোকানের সামনেই এসে বলতেছি যে নিজামের সিমেন্টের দোকান কোনটা? ওই পাশের দোকান থেকে দেখা দিল যে ওইটা। এই দেখতেছি আমার ফুপাকে দেখে তো আমার কলজা বড় হয়ে গেছে, এই তো পাইয়ে গেছি, আর সমস্যা নেই। কিরকম বেসে গেছি আমি, নিচে প্যান্ট পরা উপরে লুঙ্গি পরা। ওকে, মানে বাড়ি থেকে এভাবে বের হইতে হয়েছে আমার, কেউ সন্দেহ না করে। নিচে প্যান্ট পরা উপরে লুঙ্গি পরা। আর ওইদিকে আমি দাউদকান্দি আসার পরক্ষণ থেকে ওইদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আমার আরেক চাচাকে পাঠাই দিছে বা ক্যান্টনমেন্টে, ওইদিকে কোথায় গেছে এতে দেখ, খুঁজে বার কর। তখন তো খুঁজে কি আর পায়, আমি তো সাথে সাথে চলে আসছি। ওই সময় থেকে আমার বুদ্ধিটা একটু চালু। আচ্ছা। মানে যাই করতাম স্পিরিটে। 3 টাকার ঘটনা থেকে কোথায় দিকে কোন জায়গায় চলে যাচ্ছি আমরা একটু খেয়াল রাখবেন প্লিজ। ওকে। তো পরে ওইখানে চলে আসলাম, আইসা এদের হাতে পায়ে ধরলাম যে কখনো আমার বাড়িতে ফোন দিবি না, আমাকে এরকম মারধর করছে, আমি এরকম বাবা দেখতে চাই না, এরকম বাবা আমাকে আর কখনো ওর কাছে পাঠাবি না তোরা, আমি প্রয়োজনে মরে যাবো তোদের কাছে না থাকতে পারলে, এরকম বললাম। বলার পরে ওরা বললো যে ঠিক আছে আমরা বলবো না, তুই থাক। তখন ওরা টিন শেড, মানে পুরাটাই টিনের ঘর, সাইডে উপরে ওরকম একটা রুমে থাকতো। ফুপা আবার ওই কাজের পাকে পাকে ওই যে রডের দোকানে রিং বানায় না বিল্ডিং এ, ওগুলা বাসায় বসে বসে বানাইতো। আচ্ছা। আর খুব ওই সময় ছোটবেলা প্রথম টাকা আসছি, খুব ভালো লাগতো। আর ফুপা টাকা দিত, ওই যে রাস্তার পাশে যে পিঠা বিক্রি করে, শীতল পিঠা, ওগুলা খাইতাম, হালিম খাইতাম, মানে ঘুরতাম এদের সাথে, মানে অনেক আনন্দ লাগতো। মনে হয় যে ঢাকা জীবনে আসছি না, এত সুন্দর, এরকম ভাবতাম। তো থাকতেছি 15-16 দিন থাকার পরে তো বাড়িতে তো টেনশন করতেছে আমার ফুফুর তো ভাই, যে ভাইরা টেনশন করতেছে, না জানাইলে তো হয় না। তো আমিও বা ছোট, কতক্ষণ এদেরকে পাহাড়ে জানাবো, এরা তো জানাবেই। তো ওরা জানাই দিল। জানাই দেওয়ার পরে আমার আব্বা আমার কাকারে পাঠাবে আমাকে নিতে ঢাকায়। পাঠানোর পরে আমি কি প্ল্যান করলাম, আমার ফুফুকে বললাম এই টাকার পয়সা খরচ করে এমনি অভাব, কি জন্য আসবে আব্বা, কাকারও পাঠানোর দরকার নাই, আসলে তো 200 টাকা খরচ হবে, দরকার নাই। আমার কিন্তু 400 টাকা ক্যাশ রয়েছে এখনো। ফুফুকে বললাম যে একটা ব্যাগ কিনবো, এক জোড়া জুতা কিনবো, তাও তো 200 টাকা থাকবে, 200 টাকা খরচ হইলে। ওই সময় কিনা যাইতো 200 টাকার জুতা ব্যাগ। তো ফুফু বললো যে দরকার নাই। তখন আমি ওই যে চেইনওয়ালা একটি ব্যাগ আছে এরকম 20 টাকা দিয়ে একটা কিনলাম। কেনার পরে ওইটা দিয়ে আমি কাপড় চোপড় ক্যারি করে বললাম যে আমি চলে যাই, তাইলে আসার দরকার, আমি বাড়ি চলে যাবো, তোর আমার গাড়িতে উঠাই দে। আর না উঠে দিল সমস্যা না, আমি তো পড়ালেখা তো একটু জানি, কোন গাড়ি কোথায় যায় সবই চিনি। আচ্ছা। আর চাঁদাবাস গেলে সব গাড়ি কুমিল্লা। কিন্তু ওখান থেকে আপনি চলে যাচ্ছেন কেন আবার বাড়িতে? প্ল্যান হলো আমি বাড়িতে যাব না, এই কারণে এদের কাছ থেকে ধোকা দিয়ে বের হয়ে আসছি। এই ধোকাটার প্রয়োজন হলো কেন? আব্বুর কাছে যাবো না বিদায়। ওরাও কি বাবার কাছে পাঠাতে চাচ্ছিল? জি জি। আচ্ছা আচ্ছা। ওরা আমার আব্বু আমার চাচাকে পাঠাচ্ছে ঢাকা আমাকে নেওয়ার জন্য। আমি আবার আমার বাড়িতে জেনে গেছে? হ্যাঁ, বাড়িতে জেনে গেছে। আমি আমার ফুফুকে বললাম যে দরকার নেই, আমি চলে যাবো বাড়িতে, একাই পারবো। আচ্ছা। তখন তার 1 বছর আগে আমার মামা মালয়েশিয়া থেকে এসে বিয়ে করে গেছে দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি। তো ওরা আবার মানে ওদের তুলনা হয় না, এত ভালো মানুষ। তো মামি ওইখানে থাকতো আর বাপের বাড়িতে। তো আমি কি করলাম, ওইখান থেকে ডাইরেক্ট দাউদকান্দি জিংলাতলি নামক জায়গায় মেইন রোডে ওইখানে যে নামলাম যাত্রী সেবা গাড়িতে করে। ওকে। 30 টাকা ভাড়া দিয়ে। তাহলে এখনো 370 টাকা আমার কাছে ক্যাশ। ওর সবকিছু মনে আছে, কোথায় কি করেছে, পয়েন্ট টু পয়েন্ট, কয় টাকা খরচ করেছে। ভেরি সেনসিটিভ স্টোরি। হ্যাঁ। তো যাওয়ার সময়
370 টাকা ক্যাশ দাউদকান্দি নামা একটা তেলের খাজা কিনছি, তেলের খাজা একটা 5 টাকা দিয়ে, এক প্যাকেট বিস্কিট কিনছি 12 টাকা দিয়ে। তো ওইটা কিনে নিয়ে গেলাম। ওই সময় মানুষ অল্পতেই খুশি ছিল। তো আমার মামার একটা শালা ছিল ছোট, ওই সময়ের বয়স মিনিমাম 6-7 বছর। ও খুবই দুষ্ট ছিল। আর ওদের এখানে আমরা বেশি বেড়াইতে যেতাম হইলো নৌকা ভ্রমণের জন্য। ওদের এদিকে বর্ষাকালে পানি থাকে। তো আমার মামার যে শাশুড়ি আছে, চাচির শাশুড়ি, সবাই আমাকে খুব ভালোবাসতো, জানতো যে আলম সাহেবের বাগিনা, মানে ওরা তো আমার বেআইন লাগতো। তো ওখানে গিয়ে আপনি কি বললেন? ওখানে গিয়ে উঠলাম, ওঠার পরে কিছুদিন স্টে করি নাকি? ওরা খুশি, আচ্ছা, বেড়াইতে আসছে। ওদেরকেও বললাম, মামিকে বললাম যে আব্বুকে বললেন না আমি যে আসছি, নাইলে এখনই চলে যাবো। আচ্ছা বলবো না, তুমি বেড়াও, আসছো তুমি বেড়াও। এদের প্ল্যান হয়েছে যে আসছি যেহেতু 2 দিন বেড়াই, এরাও আবার আব্বুকে ফোন করে আইনা দিয়ে দিবে, আমি জানবো না। তো দিল আব্বুকে ফোন 3 দিন পরে। 3 দিন আমি খুবই থাকতেছি, এদের চলতেছি। আর ওই আমার মামার যে শালা ছিল, ও আমারও তো মামা, ওরে নিয়ে আমি ওই যে দোকানে টোকানে যাইতাম, 2-4 টাকা খাইতাম। আমারও ওই সময় ছোট মানুষের মতোই মন। খুব আনন্দ ছিলাম 3 দিন। 3 দিন পরে আমার খালু ছিল ফার্মেসিতে ওষুধ ব্যস্ত, মানে ডাক্তারের সাথে থাকতো, এক সময় সে নিজে ফার্মেসি দিছে। তো ওইখানে খালুকে আব্বু ফোন দিল যে ও তো জিংলাতলি আছে, ওরে আনতে যাইতে হইবে। এখন আমার খালু আমাকে ফোন করছে, ওই এদের চেয়ারম্যান ছিল আমার মামির চাচা ফারুক সাহেবের মোবাইলে ফোন দিছে। আমি কইলাম যে আপনি আইসেন না, আপনার ওষুধ বেচার লস হইবে। মানে অনেক দুষ্টামি করে ওরে মানে হ্যাপি করে দিছি যে না আসার প্ল্যান থাকে, মানে আপনি এখান থেকেও পালাবেন। আমি বলছি যে আমি চলে আসতেছি, ওকে, আপনার আসার দরকার নেই, টাকা পয়সা খরচ করে আপনার এই দিক দিয়ে দোকান বন্ধ থাকলে তো আপনার লস। আচ্ছা, এরকম বলার পরে হ্যাঁ খালু রাজি হয়ে গেল, ঠিক আছে তো তুমি চলে আসো, দুষ্টামি করো না, আর চলে আসো। আমি ঠিক আছে, আমি চলে আসতেছি। ওইখান থেকে আমার কাকা বিয়ে করছে চান্দিনা নামক জায়গায়, বরকুট, কুমিল্লার চান্দিনা। কুমিল্লার চান্দিনা। আমার এটা হলো 4 নম্বর কাকা। আচ্ছা, আব্দুল নাম। তাও বিয়ের বেশি দিন হয় নাই, 2-3 মাস হয়েছে বিয়ের বয়স। আমি যেদিন ওদের বাড়ি থেকে যাইয়া ওইখানে উঠলাম, এদিনে আমার চাচি আমাদের বাড়ি গেছে, যাই এদিকে আমার চাচি নাই। তারপরও নতুন আত্মীয়, ওদের মা বাবা ভাই যারা ছিল তারা খুবই আপ্যায়ন করছে, থাকছি। রাত্রে বেলায় আমি একটা ভুল করছি এই জায়গায়। আমি আবার ওইখান থেকে ফোন দিয়া আমার নানির বাড়ির কাছে এক মোবাইলে আমার মানে মামির কাছে বলছি যে আমি অমুক জায়গায় আসি, ওই কথা বলি নাই, চান্দিনা বরকুটের কথা বলি নাই। তখন ওই নাম্বারে এরা ফোন ব্যাক করে খবর নিয়ে আসছে যে এটা কোন জায়গা। খবর নিয়ে আনার পরে তো রাত্রে এসে আব্বু হাজির সাইকেল নিয়ে, আমি ঘরের ভিতরে ফাইনালি এখানে ধরা পড়ে গেলাম। তো খুব আদর যত্ন দিয়ে বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই সময় মাঠে প্রায় 3 বিঘের মতো জায়গা, বাঙ্গি আছে না, বাঙ্গির চাষ করছে। বাঙ্গির চাষ করছে 3 বিঘের মতো জায়গা। ওই যে জায়গা হইলো হারুন ভাইয়ের, শ্রম হইলো আমার আব্বুর। সে আর কিন্তু বর্গা চাষ, সে আর অর্ধেক, খরচ অর্ধেক। তো ওইগুলোতে যাইয়া ঘুরলাম, দেখলাম ভালোই হয়েছে। তো পড়ালেখার ফাঁকে ফাঁকে কৃষিতেও খুব ভালো মন ছিল। তো পরে ওইখানে যে পানি টানি দিছি, দেওয়ার পরক্ষণে আমার বড় খালু আসছে। বড় খালুর বাড়ি হচ্ছে শিকারপুর, কুমিল্লা। আমাদের বাড়ি থেকে 20 টাকা ভাড়া। তো খালু এসে বলতেছে স্কুলে ভর্তি হও, আবার পড়ো। আর আমার আব্বা তো প্রেসারে রাখতে আছে, স্কুলে ভর্তি না, আমি আর পড়বোই না, আমার মনে উঠে গেছে আমি আর পড়বো না বলতেছি। তো হঠাৎ একদিন সকালবেলা আম গাছের ডাল আছে না, এগুলা কাইটা আমার আব্বার আরেক চাচা উঠানে রাখছে, এরকম মোটা মোটা টর্চারিং যে শুরু করলো। ওই আম গাছের ডাল 2-3টা ভাঙে ফেললো আমার উপরে। বাবা এত টর্চারিং, মানে সহ্য করার মতো না। আম গাছের ডাল তো অনেক শক্ত, এরকম আম গাছের ডাল 2-3টা ভাঙিয়ে ফেললো। আমি এক পর্যায়ে পিট হয়ে গেছি, সেন্সলেস উঠানের উপরে। তখন আমার মা তো একদিক দিয়ে কান্না করতেছে, ধরতে আছে, কে কার কথা শুনে যে আসে সে পিঠা খাচ্ছে, মার তার উপরে মার পড়তে আছে। তখন ওইখান থেকেও আমি মারটার গেল, সুস্থ হইলাম। 2-3 দিন গেল, তাও খাওয়া দাওয়া করতেছি না, তাও খাচ্ছি ওই যে দাদিদের ওখানে, এখানে ঘরেও যাচ্ছি না। সরি, একটু কথা বাদ পড়ে গেছে। জি, আপনি পেছনে ফিরে যেতে পারেন, সমস্যা নেই, বলবো। হ্যাঁ হ্যাঁ। তো যখন ওইখান থেকে ফেরত আসি, আইসা দেখতেছি মা কলপারে হাড়ি পাতিল মাজতেছে। আর মা যে একটা শিক্ষার দিল, মানে এই শিক্ষার আমার এখনো চোখে ভাসে। মানে ছেলেকে ফিরে পেয়ে এরকম শিক্ষার আমি আর জীবনে কখনো দেখি নাই। তখন মা আমাকে জড়াই ধরলো, আমিও মাকে জড়াই ধরে, মানে কত যে শান্তি লাগলো, মানে বলার বাইরে। জীবনে মনে হয় আর কখনো এরকম শান্তি আমি একটাও পাইনি। তারপরে ওই মায়ের থেকে আমি উঠা 3-4 দিন গেল, যাওয়ার পরে আমার মামা আমাকে একটা ক্যালকুলেটর দিয়েছিল। ওই সময় আমি গড়িয়ার ক্যালকুলেটর পাগল ছিলাম, মোবাইল কম ছিল, গড়িয়ার ক্যালকুলেটর পাগল ছিলাম। একটা গড়ি দিল, একটা ক্যালকুলেটর দিল অঙ্ক করার জন্য। তো ওই ক্যালকুলেটরটা আমি আমার এই যে একুব আলী চাচা আছে না আমার আব্বার, একুব আলী দাদার ছেলের কাছে ক্যালকুলেটরটা বিক্রি করব। ও আবার কপি বিক্রি করতে গেছে বাজারে, ওর সাথে সাথে গেছি, কপি বিক্রি করলে টাকা হবে।
এর থেকে টাকা নেব। আমি বলছি যে ক্যালকুলেটরটা খুব ভালো বিদেশি, আমার মামা দিছে বেটা, এটার দাম আছে 500 টাকা, তো আমরা 100 টাকা দিয়ে দিব। ও কফি বিক্রি করলো 80 টাকা। ওই সময় অনেকগুলো কপি 80 টাকা বিক্রি হয়েছে, মানে সবকিছু সস্তা ছিল। তো 80 টাকা বিক্রি করার পরে ও আমার 80 টাকায় দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমি ওর ক্যালকুলেটরটা দিলাম। দেওয়ার পরে আমরা যে দোকান থেকে মানে বাকি খরচ খাইতাম, মুদি দোকান, ওই দোকান থেকে 30 টাকা নিলাম। ওটাও আমি দাদা ডাকতাম, ইসমাইল নাম। বলছি দাদা আমার 30 টাকা লাগবে, আমাকে 30 টাকা দাও, বিকালে বাজারের সময় নিয়ে নিও। তখন সে 30 টাকা দিল, 110 টাকা। তখন আমার আরেক পুপু থাকতো চট্টগ্রাম, বলিরহাট পাক্কা দোকান। আচ্ছা, তো এই 110 টাকা নিয়ে আমি রওনা হলাম মোস্তফা, যার থেকে ক্যালকুলেটর বিক্রি করছি। মোস্তফাকে বললাম যে আমি একটু আমাদের স্কুলে যাব, সেলিম স্যারের সাথে দেখা করবো কোচিং এর ব্যাপারে, তুই বাড়ি চলে যা। এটা বলে আমি 5 টাকা বাস ভাড়া, লোকাল বাস দিয়ে চলে গেলাম কুমিল্লা বিশ্ব রোড। ওইখানে যাই চিটাং, ঢাকা, চট্টগ্রাম যে লোকাল গাড়ি আছে না, ওগুলোতে উঠছি। 80 টাকা ভাড়া আরো বেশি নিচ্ছে, দাঁড়াইয়া 80 টাকা ভাড়া। মানে কি আপনি বাড়ি আবার পালাচ্ছেন? আবার পালাচ্ছি। 80 টাকা ভাড়া দিয়ে দাঁড়িয়ে চিটাং গেছি। জিএসির মোড়ে নামছি, চিনি না, বারবার জিজ্ঞেস করতেছি মানুষকে যে জিএসির মোড় কোথায়। তো এক সময় যাই জিএসির মোড় নামলাম। নামার পরে আবার রিক্সা দিয়ে ওই 30 টাকা দিয়ে পরে পাক্কা দোকান গেলাম। পাক্কা দোকান না নিয়ে রিস্কলা আমাকে সাবানঘাটা নিয়ে নামাই দিছে। সাবানঘাটা নামাই দিয়ে আরেক রিস্কলাকে 5 টাকা দিয়ে বলছে যে ওরা একটু পাক্কা দোকান নামাই দিয়েন, তাও ভরসা আছে। তো পাক্কা দোকান নাইমা সবাই জিজ্ঞেস করতেছি। আমার ফুফা ছিল, ওইটা ছিল গদির মিস্ত্রি। ওইখানে থাকতো আমার আরেক ফুফু ছোটটা। ওর কাছ থেকে একদিন জিজ্ঞেস করলাম যে তোরা কোন জায়গা থাকিস? বলো যে বলিরহাট পাক্কা দোকান। ওইটাই আমার নলেজে আছে। ওই লাইন ধরে ধরে চলে গেলাম বলিরহাট পাক্কা দোকান, গদির মিস্ত্রি শাহেদ নাম। তো বললাম যে গদির মিস্ত্রি শাহেদের বাসা কোনটা? সবাই মানে চিটাঙ্গের কথা ওই সময় বুঝি না, কি যে বলছে এরা বুঝি না, মনে হয় জাপানি ভাষা। তারপরে হঠাৎ দেখতেছি আমার ফুফাতো বোনটা আইসক্রিম খাচ্ছে, মানে বাসার গল্লির রাস্তায়। ওরে আমি ডাক দিলে ও দৌড়াইতে দৌড়াইতে বাসা চলে যায়। আমি ওর পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে বাসা ঢুকে গেছি। আমাকে তো ও যেখানে যাবে, এখানে তো আমার ফুফু আছে। ওর পিছে পিছে আমি দৌড়াইতে দৌড়াইতে বাসা ঢুকে গেছি। আমার ফুফু দেখে তো আমার চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে করছে যে আমার দাদা মারা গেছে, টেলিফোন নাই, আমি খবর দিতে আসছি। আমি বলি যে কিছুই হয় নাই, অপেক্ষা কর, আমি আসছি বেড়াইতে, ধৈর্য ধর, কিছুই হয় নাই, আমি এমনিতেই আসছি। ফুফু আমাকে প্রথম চিনে নাই, তাকেই আছে। আমার ফুফা চিনে লাগছে যে কাউসার ভালো আছো। ফুফু প্রথমে চিনে দেয়, পরে ফুফা বলতেছে যে কাউসার আসছে। পরে কথাবার্তা বললাম ওইখানে। আমি ওদেরকে খুব অনুরোধ করলাম ওরকম ভাবেই যে বাড়িতে বলবি না, ফোন টোন করিস না তোরা, আমি আর ওই বাড়ি যাবো না, এরকম সমস্যা। আবার আমার এই ফুফুর সাথে আমার বাবার, এটা আমার সবচেয়ে বড় ফুফু, দ্বন্দ্ব সারা জীবন। মানে ওরা মারামারি করতো, এমনিতেও রাগ। তো রাগ থাকার পরে তো এই ফুফু আর বললো না। 1 মাস 2 মাস করতে করতে এমনি এমনি দিন যাইতে আছে। আমিও কোথায় আছি বলি না, মাঝে মাঝে মার সাথে কথা বলি। আমি তো থাকতে পারতেছি না, আমি ওই সময় ছোট, মার সাথে কথা না বলে থাকতে পারি না। মার সাথে ফ্যাক্সের দোকানতে ফোনে কথা বলতাম, ওই সময় 3 টাকা মিনিট নিত। ফোনে কথা বলতাম, বলতে বলতে গেল এইভাবে 6 মাস কেটে গেল। আমি ওদের সাথে গদির মিস্ত্রির কাজ করতেছি, মানে সোফার কাজ শিখি, গদির কাজ করিয়ে এদের সাথে আসি যাই। লেখাপড়া ফুল স্টপ। ওই জীবনটা চেঞ্জ হয়ে গেছে এই 3 টাকাকে কেন্দ্র করে, বুঝতেই পাচ্ছেন। এবং শুধু একটা কথাই বলতে পারি, আনথিঙ্কেবল কিছু একটা সামনে অপেক্ষা করছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে সঙ্গে সাউন্ডে রয়েছে মঞ্জুর। কাউসারের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। কাউসার, আমরা যেখানটায় ছিলাম তারপর তো এইভাবে 6 মাস চলে গেল ফুফুর বাসায়। ফুফু 5 টাকা 10 টাকা দিচ্ছে, এতে আনন্দ। বাইরে অনেক কিছু খাচ্ছি। সকালবেলা খরচ আনতে গেলে আমাকে টাকা দিত, আমি খরচ আনতাম, ওইখান থেকে 10-20 টাকা রাখতাম। ওইভাবে চলতেছে, এতটুকুই হ্যাপি আমি। 10-20 টাকা পাচ্ছি, আরো কর্মচারী আছে, ওরা পাচ্ছে না। তো এগুলা দিয়ে গেঞ্জি কিনতেছি, প্যান্ট কিনতেছি, শার্ট কিনতেছি। গদির কোনো মাল কিনতে গেলে, শর্ট কিনতে, রশি কিনতে, ফোম কিনতে, এগুলো আমাকে দিয়ে কিনেছে আমার পুপা। হয়তো দেখা গেল জেনে দাম কম, আমি একটু হাইটে যেয়ে কষ্ট করে হলে ওইখান থেকে কিনে নিয়ে আসি, টাকাটা আমি পাচ্ছি। ওরকম ভাবে চলতেছে। 6 মাস চলে গেল। তখন চিন্তা করলাম এভাবে তো চলবে না, টাকা পয়সা তো মোটামুটি বেশি দরকার। তখন ওই পাক্কা দোকানে আরমান গ্রুপ নামে একটা গ্রুপ আছে, ওরা মানে দোকান পাড়ে থেকে চাঁদা উঠায়, সামথিং মারধর দেয় মানুষরে। আচ্ছা, মানে লোকাল সন্ত্রাস বলা যায় ওখানকার, ওই চিটাঙ্গের ওই এরিয়াতে, ওইখানকার। হ্যাঁ, চট্টগ্রামের। ওই গ্রুপে আমি যোগ দিলাম যে আমার কেউ নাই, আমাকে আপনাদের গ্রুপে নিতে পারেন। আপনি যেচে ওই যে আমাদের দোকানে আসতো, কথা বলতো, ওইভাবে আমি কালেকশন করে ওদের গ্রুপে চলে গেলাম।
প্রায় 3 মাস ওদের সাথে এরকম কাজ করলাম। প্রথম দিন থেকে ওদের যাওয়া হলো বলিরহাট, পাক্কা দোকান, সাবানগাড়া, বেড়ালিপাড়া, বদ্দারহাট, এরপরে টার্মিনাল, এসব এরিয়া থেকে টাকা উঠানো। কারা নতুন দোকান দিচ্ছে, কারা নতুন মানে ভাড়াটিয়া কোন ফ্ল্যাটে কোন বাড়িতে উঠছে, এগুলা দেখাশোনার দায়িত্ব কিছু লোকের। ওরা খবর দিচ্ছে আর গ্রুপ ওইখানে চলে যাচ্ছে। আচ্ছা, যাইয়া টাকা দাবি করতেছে যে এই ফ্ল্যাটে উঠছে, এত টাকা চাঁদা দিতে হবে, ওই দোকান নিলে এত টাকা চাঁদা দিতে হবে। এভাবে চাঁদা নিতাম ওদের সাথে। আর যারা চাঁদা দিত না ওদেরকে মারধর করা হতো এবং সামান্য কাটাছিড়াও করা হতো ছুরির মাধ্যমে। ওই সময় কোনো অস্ত্র ছিল না, ছুরি ব্যবহার করতো, সুইচ গিয়ার যেটাকে বলে। আচ্ছা, যেটা আমরা কক্সবাজার সমুদ্র সৈকত গেলে কিনে আনি, যেটা আচ্ছা, ওইটা ব্যবহার করা হতো। তখন ওই সময় আমি আবার ভয় পাইতাম, আমার মা মানি আমার দেখা ফেলে। আমার এক মামা নৌবাহিনী ছিল, চট্টগ্রাম থাকতো, পতেঙ্গা, ওইটা আবার ভয় পাইতাম। তো এভাবে এদের সাথে এই চাঁদা উঠানো। আর ওই সময় আমার হাতে 2টা পোস্ট দিছি আমি, 2জন মানুষকে, আমার খেয়াল আছে। ঘটনা কি ছিল? ঘটনা ওই যে চাঁদা নিয়ে বাড়াবাড়ি। 2টা পোস্ট দিছি, একজন মানুষের এই জায়গায় পোস্ট দিছিলাম, আরেকজন মানুষের এই হাতের ডানায় পোস্ট দিছিলাম, বাম হাতের। আমার হাতে 2টাই জখম হয়েছিল। ওকে। তো 3 মাস পরে আমি বাড়িতে ফোন করলে শুনতে পাই আমার মামা বিদেশ থেকে প্রথমবারের মতো আসছে। ওকে। আসলে পরে মামা, আমার বাবা, খালু 2জন, মানে মোট 3জন, আমার মা, খালা, হ্যাঁ 4জন। একজন এমনিতেই বড় লোক, ও মানে থাকে, ওর বাড়ি দাউদকান্দি। আর যারা আছে আমাদের আশেপাশে গ্রামে, আমার খালু 2টা আর আমার বাবা সহকারে এদেরকে মালয়েশিয়া পাঠাবে। আমার মামা মালয়েশিয়াতে আসছে। তখন আমি খুব হ্যাপি শুই না যে বাবা বিদেশ যাবে, খালুরা সহকারে সবাই মামা পাঠাবে। তখন ওরা 2005 সালের নভেম্বর মাসে ওরা মালয়েশিয়া যায়, 3জন। বাবাও যায়। মানে আমার মামা যাদেরকে পাঠানোর আমার নানার সাথে কথা দিয়েছিল সবারই পাঠাইছে। এই মামার ফার্স্ট আদম ব্যবসা শুরু। সর্বপ্রথম আমার মামার অফিস ছিল বনানী 11 নম্বর রোড। মামার ওই প্রথম আদম ব্যবসা শুরু। কারণ আব্বুর মালয়েশিয়া গেছে শুনে আমি 5 দিন পরে ওই লাইন ছেড়ে চিটাং থেকে চলে আসি। বাড়ি থেকে বাবা চলে গেছে, তখন আমি তো সরকার ইমার্জেন্সি বাড়িতে চলে আসি। আসার পরে বাড়িতে আমার মন টিকে না। আমি ছোটবেলা থেকে মামার বাড়ি থাকতে পছন্দ করতাম, কারণ ওই দুষ্টামি করতে পারতাম বেশি। মামতো ভাইয়েরা আছে, আমার সমতুল্য একটা মামা আছে, প্রায় সেম বয়স আমাদের, একই সাথে চলতাম। তো ওই জায়গায় বেশি থাকতে পছন্দ করতাম, দুষ্টামি করতে পারতাম বেশি। সারাক্ষণ দুষ্টামি করতাম, কেউ ডাক দিত না। তখন মামা বললো যে কি আর পড়ালেখা করবি না তুই? আমি বললাম যে না, তাইলে আমার সাথে থাক। তখন মামাও কৃষিকাজ, নিজস্ব মামাদের অনেক সম্পদ, ওদের সম্পদ যা আছে এগুলা চাষ করে আর ওই দিক দিয়ে আদম ব্যবসা করে। তো মামার সাথে মামার এটা ওইটা দেখাশোনা করি, সবকিছু সংসার আর বার আমার উপরে দিয়ে দিছে। কেনাকাটা ওইটা সবে আমি করি। আর ওইদিকে ঢাকা আসা লাগলে, মানে যদি মামার অফিসে কাজ না থাকে, যে বাইরে অফিস ফিঙ্গারপ্রিন্টের কাজ টাজ থাকে, তখন আমারে পাঠায় যে তুই লোকগুলো নিয়ে যা, ফিঙ্গারপ্রিন্ট করাই নিয়ে আস। তখন আমি আসতাম। ওইভাবে ঢাকা চিনতে থাকি আস্তে আস্তে। বাড্ডাতে ছিল প্রথম, আর মামার সাথে থেকে শুরু হলো সেকেন্ড বারের মতো। তারপরে থেকে আসা শুরু হয় ঢাকা। প্রতিদিন 1 2 দিন পর পর ঢাকা আসা শুরু, ঢাকা চিনতেছি। আর ওইদিকে যে আমার নৌবাহিনী মামা আছে, ওর মেয়ের সাথে আমার রিলেশন হয়ে গেছে, চলতেছে, মানে খুব ঘনিষ্ঠ রিলেশন হয়ে গেছে। আর এক পর্যায়ে রিলেশনটা করি তাবিজের মাধ্যমে। কার সঙ্গে? আমার মামাতো বোনের সাথে। ওকে। মানে দুজনায় একসাথেই থাকতাম রাত্রে, মানে খারাপ কোনো কিছু হয় নাই, মানে এমনিতেই একসাথে থাকতাম। আর আমার বড় মামানি, যেটা বড় মামা বিদেশ ছিল, মামানির ঘুম বেশি ছিল। মামানি একটা ড্রামের ভিতর টাকা পয়সা রাখতো, আমি আর আমার ছোট মামা 2জনে প্রায় সময় নিয়ে যেতাম টাকা খোলা। টাকা নিয়ে ড্রাম বাইরে ফেলাই দিতাম, বলতাম যে সরে নিয়ে গেছে। মানে এত ঘুম ছিল। ওই মামা তো বোন বড় মামির সাথেই ঘুমাইতো, আর আমিও ওই খেটে যেয়ে সাথে ঘুমাই থাকতাম। এরকম ভাবে চলছে, কিন্তু খারাপ কোনো কিছু হয় নাই। এরকম মানে গভীর সম্পর্ক ছিল আমাদের। মানে আমি যদি চোখের উপরও কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি শীতের দিনে, আর ও ঘরের ভিতর পাড়া দিলে ওই চোখ বন্ধকালীন বলতে পারতাম যে কে ঘরে আসছে। এত ঘনিষ্ঠ প্রেম ছিল। তারপরে এরকম করতে করতে ওরা যাই না গেল, 1 বছর যাওয়ার পরে যাই না গেল। এ সময় ওর মা বাবা যাই না গেল। হ্যাঁ, জানার পরে তো আমার সাথে তো সম্পর্ক মাইনে নিতে পারবে না এরা কোনোদিনও। ওরা অনেক বড় লোক, তারপরে এর উপরে এর বাবা নৌবাহিনী, তারপরে আরেকটা দুর্বল জায়গা, আমি ওদের বাড়ি থাকি, তাহলে তো এটা মাইনে নেওয়া যায় না। আর ওদের নানার বাড়িরা আরো ভালো প্রভাবশালী, মামাতো বোনের নানার বাড়ির লোকেরা, মামারা, ওরা তো কোনোদিনও মাইনে নেবে না। আর ওই সময় তাবিজের গুণে নাকি মেয়ে সরাসরি বলে দিছে যে আমি ওর ছাড়া কারো বিয়ে করবো না। ওকে। মানে বিয়ের তো কোনো প্রশ্নই নাই। মেয়ের বয়স
এখনো 10 বছর পরে বিয়ে। আচ্ছা, এর আগে মেয়ে অ্যাডভান্স বলে দিছে। তো সবাই জানে যাওয়ার পরে আমার ছোট মামাও আমাকে শাসাইলো অনেক, যেটা আদম ব্যবসা করতো, আমাকে খুব ভালো জানতো, আমার সাথে ভালো ছিল। ওই মামাও আমাকে খারাপ বললো। তো কি করব, তো মামারা সবাই জানার পরে হঠাৎ করে আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দিবে। ওই যে রিলেশন জানিয়ে গেছে, ওইটাই আমার একবার কিন্তু ওই খারাপ জীবন থেকে ফিরে আসছি, এখন ভালো চলতেছি, আবার খারাপ মনের রাস্তা তৈরি হচ্ছে। তো ওরা আমাকে মালয়েশিয়া পাঠাই দিবে। হ্যাঁ দেন তাহলে ভালো, দিল মালয়েশিয়া পাঠাইয়া চলে গেলাম মালয়েশিয়া ফেব্রুয়ারিতে 2007 সালে। মালয়েশিয়া যাইলাম, যাইয়া কেলাং মেরু নামক জায়গায় আমি থাকতাম মালয়েশিয়া। আর আমার আব্বা আছে কাপ্পার মালয়েশিয়া, দুজনেই কলাসিলাঙ্গার ডিস্ট্রিক্ট। তো আমি যাই মালয়েশিয়া থাকতেছি। মালয়েশিয়া গেলেন আপনি? মালয়েশিয়া গেছি। ওকে। মালয়েশিয়া যেয়ে থাকতেছি, ওই প্রথম কয়েকদিন কথা হয়েছে মামাতো বোনের সাথে, মাস 3 পরে থেকে আর কোনো যোগাযোগ নাই। পাগল হয়ে গেলাম। ওই ফোন যা ইনকাম করতেছি সব ফোনের পিছনে, ওইখানে আজে বাজে খরচ। আর শুরু করলাম মালয়েশিয়া মেয়েদের সাথে মেলামেশা। এই যে টাকার ধ্বংস করার রাস্তা শুরু, এভাবে শুরু করতে করতে শেষ করতেছি, ইনকাম করতেছি, শেষ করতেছি। আর মদের নেশা ধরে লাইলাম, শুধু মদ পান করতাম, মানে ডিউটি করতাম কম, যা টাকা ইনকাম করতাম তাই মনে করেন যে মদের পিছে আর মেয়েদের পিছে শেষ। এভাবে শেষ করতে করতে 2009 সালে মামার সাথে আমার কথা হয় সব সময় রেগুলারলি, আদম ব্যবসা করতে যাই মামা শাহ আলম। তখন দেশে চলে গেলাম, দেশে চলে আইলাম। আসার পরে কি করবি, দেশে চলে আসিস, মামা বলতেছে আপনার ট্রাক্টর আছে। ওই যে মামার 10 লক্ষ টাকা দামের ট্রাক্টর ছিল, যেটা হাল চাষ করতো, সিএনজি ছিল। আমি এগুলো দেখাশোনা করবো, ট্রাক চালাবো, আমি ড্রাইভিং জানি। কিন্তু পরে ট্রাক চালাবো এরকম বললা ঢুকে পড়লাম আবার মামার বাড়ি। ছুটিতে আসছি কিন্তু মালয়েশিয়া থেকে, আইসার থাকতেছি। আর যাবি না? আমি বলছি না আর যাবো না, মালয়েশিয়া ভালো লাগে না, বাড়িতে থাই। কারণ মাম তো বোন আর আসে না, বন্ধ, আসা বন্ধ। মামার বাড়িতে 15 দিন থাকার পরে আমি হঠাৎ, এরা এখন কাপ্তাই থাকে, খবর পাইছি। আচ্ছা, কাপ্তাই চলে গেলাম। ওকে। প্রথমত যাইয়া আমার ফুফুর বাসা ছিলাম একদিন, ওই যে ফুফুর বাসা আমি আগে থাকতাম, ওইখান থেকে কাপ্তাই গেলাম। কাপ্তাই যাওয়ার পরে নেভি কলোনি, আর মামা যে পদবি আছে ওই পদবিটা আমি জানি। ওই পদবি বলার পরে আমাকে বাসায় পৌঁছাই দিল নৌবাহিনীর লোক। পৌঁছাই দেওয়ার পরে মামি দেখে তো আমাকে অবাক, মামি দেখে আমার বাড়ির মামারে ফোন দিছে, সাদে যাইয়া ফোন দিচ্ছে যে আপনি কি কাউসারে পাঠাইছেন? বলছে যে না, এর বার করে দেন। পরে মামি আমাকে বেলা শরবত বানাই দিল। মামা আর মাম তো বোন আসার আগ পর্যন্ত ভালোই ছিলাম। মামা এসে তো আমাকে অনেক জারাজারি শুরু করছে, তুই কেন আসছিস সেই জায়গায়, যেমনি আসছিস সেমনি চলে যা, এই সেই মানে অনেক জঘন্য ভাষা ব্যবহার। ও বুঝতে পারছে যে ওর মেয়ের টানে চলে গেছি। তারপরে আমি ওর দরজার ভিতরে 2টা লাথি মারছি অনেক জোরে জোরে, মাইরে দিয়ে আমি চলে আসছি, আর যাইনি। তারপর থেকে ওরা আমি ফোনে বিরক্ত করতাম আর বিচার দিত। আমি বলতাম যে আপনার মেয়ে আমাকে ফোন করছে, আমি করি নাই। তখন ওর উপরে প্রেশার আইতো। তাই এইভাবে চলতেছে, বাড়িতে থাকতেছি। এক সময় মামার বাড়ি থাকাকালীনে, মানে মাম তো বাইরে লইয়া বিয়ে করবো তখন প্ল্যান করছি। আরেক মামা তো ভাই আছে দুষ্ট, ওরে লইয়া এক ঘটকের কাছে গেছি যে গোপনে বিয়ে করবো, ঘর জামাই, মানে শ্বশুর বাড়িতে থাকবো, মানে এরকম ভাবে বইলা ঘটকরে নিয়ে গেছি মেয়ে দেখতে। পরে মেয়ের বাড়ি গেলাম দেখতে। তখন বিজয়পুর নামক এক জায়গায় মেয়ে দেখতে গেলাম, খুব সুন্দর মেয়ে দেখলাম। দেখার পরে গার্জিয়ান ছাড়া বিয়ে হচ্ছে না। তখন কি করলাম, আসার সময় ওইখান থেকে কিছু কটনার তুলা কিনলাম, কিনে হাতে ব্যান্ডেজ বাঁধা নিলাম, হাত গলায় ঝুলাই দিলাম। কাবিলা বসে বসে মামতো ভাই আর আমি হাত গলায় ঝুলাইয়া মোটরসাইকেল মামতো ভাই চালাই গেল, আমি চালাইলাম না, মোটরসাইকেল নিয়ে কিন্তু গেছিলাম। তো হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হইয়া, এরকম বুঝাইলাম। বুঝাইয়া মারে ফোন দিলাম, মা 20,000 টাকা পাঠাইলো সকালবেলা সিএনজি দিয়ে আমার জন্য। ওই 20,000 নিয়ে বিয়ে করতে পারলাম না, চলে গেলাম ওই যে মালয়েশিয়ার যে অভ্যাসটা ছিল ওই অভ্যাস পালন করতে, মানে ওই যে মেয়েদের কাছে। বুঝতে পেরেছি। তো ওইটা পালন করতে চলে এলাম কাকুলি। এই সময় এখানে অনেক পাওয়া যেত। তো এই হোটেলে থাকলাম 2-3 দিন রাত তো থাকলাম। থাকার পরে টাকা পয়সা মানে শেষ, এক পর্যায়ে বাড়ি চলে গেলাম মার কাছে। মার কাছে যে থাকতেছি, মালয়েশিয়ার থাকাকালীন আমি বাড়িতে আসতে সময় দেশের থেকে টাকা নিয়েছিলাম কিছু 50,000 টাকার মতো। তো এই টাকার আমার খালা দিছিল 20,000 আর আমার আম্মা 30,000 কোন থেকে যেন জোগাড় করে দিছিল। তো এখন মা আমাকে প্রেশার দিচ্ছে যে, মানে আমার খালার নাম হচ্ছে জাহানারা, আমাকে খুব ভালোবাসতো। মালয়েশিয়া যাওয়ার আগে প্রথমবার ও 8,000 টাকার মার্কেটিং করে দিছিল আমারে। তো আমাকে 20,000 টাকার জন্য প্রেশার দিচ্ছে। তো কয় টাকা দেও, কই থেকে দিবা, নাহলে বিয়ে করো, বিয়ে করে আর শ্বশুর বাড়িতে লইয়া দাও, এই কথা আমার আম্মা বলতেছে। এখন আম্মা যখন এই কথা বলে আমার তো মাথা নষ্ট, অনেক গালাগালি করতেছি। মানে ফ্যামিলি সোসাইটি তেমন ভালো ছিল না, বিএফ বেশি সুবিধা না সবারই। তো পরে বললাম যে ঠিক আছে বিয়ে করব, মেয়ে দেখো। তখন ওই যে আব্বার চাচা একুব আলী, উনি কিন্তু মুয়াজ্জিম, মানে মসজিদে সবসময় আজান দেয়।
তো উনি মেয়ে দেখা শুরু করলো। আমাদের বাড়ি থেকে ওই সময় 15 টাকা 20 টাকা সিএনজি ভাড়া। শহীদপুর নামের জায়গা, ওই শহীদপুর মেয়ে দেখলো আমার জন্য। এই সেকেন্ড মেয়ে দেখা, এটা একদিনই। ওকে। 3টা মোটরসাইকেল নিলাম, আমার আপন চাচা আর আমার এই একোবালির ভাইয়ের ছেলে আরেকটা, আর আমার পাশের পরিচিত যারা তো ভাই আরেকটা, আর একোবালি, এই 4-5 জন মিলে গেলাম মেয়ে দেখতে। একটা দেখলাম দাঁত ও সব পছন্দ হইলো না। দ্বিতীয়টা দেখলাম একটু শ্যামলা, নাম হচ্ছে রোমানা, বাড়ি সৈয়দপুর, মেইন রোডের সাথে। ওই তো কেউ পছন্দ করে না, আমার আম্মা রাজি না, কারণ ওদের বাড়ি ছিল আগে দাউদকান্দি, ওরা ওইখানে বাড়ি করছে, এই কারণে আমার মা রাজি না। কারণ আমাদের অর্থনীতি ভালো, এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, টাকা পয়সা আছে এখন ভালো, তো এই জন্য আমার মা ওইখানে মত দেয় না বিয়েতে, যে ওরা আরেক জায়গা থেকে আসছে, ওরা বাদাইমা, এখানে বিয়ে হবে না। আমি বললাম যে আমি বিয়ে করতে হলে এটাই করবো, কারণ আমি খুব ধৈর্য আমার কম ছিল, বারে বারে দেখা ওইখানে যাওয়া আমার বিরক্ত করছিল এটা। আর মেয়ে যে দেখতাম টাকাটা দিতাম, ওই টাকাটা কিন্তু দাঁড় করা টাকা, আমার কাকার কাছ থেকে দাঁড় নিছি 20,000 টাকা বিয়ের জন্য। তো দেখার পরের দিন আমি 1 কেজি মিষ্টি কিনে ওই মেয়েদের বাড়ি চলে যাই একা একা। যাইয়া মেয়ের ভাবি, আপন ভাবি না, মেয়ের ফতো ভাইয়ের বউ, এরা সহকারে আমাকে দেখায়। মেয়ের সাথে আমি একা কথা বলি। কথা বলার পরে মেয়ের বাবা খুব সরল সোজা, মেয়ের বাবাকে অফার করে আসি, বিয়ে দেওয়ার ব্যাপার হলো আপনাদের কাছে, আপনারা আমার দেখছেন, কালকে আমার বাড়ি আসেন, আইসা দেখেন, তারপরে যদি বিয়ে দেন দেরি করে লাভ নাই, 2-1 দিনের ভিতরে বিয়ে দিয়ে কাজ সেরে ফেলান। আমার মেয়ের মামা বাবা, মেয়ের চাচা টাচা সবাই আসলো। আসার পরক্ষণে আমি এরকম আয়োজন করছি, মানে খাওয়ারের টানে, মানে এরা রাজি হয়ে গেল যে বিয়ে এখানে দিবে। কিন্তু আমাদের ওই সময় আমাদের পরিবেশ ভালো ছিল না, ঘরে পানি ছাড় ছিল না, কিছু না, ঘরের মাঝখানে রশি টাঙ্গে কাপড় সাপড় রাখতাম আমরা। তো তাও পছন্দ করলো। শনিবার দিন বিয়ে, মেয়ের বাবা 50,000 টাকা দিবে, 20,000 টাকা ক্যাশ, বাকিটা পরে। তো যে 20,000 দিছে, ওই 20,000 তো বিয়ে খরচে চলে গেছে, চাচারে দিয়ে দিছি লগে লগে আইনা। আর কানের দুল, গলার চেইন আমি দেওয়ান, কানের দুল মেয়েরা দিবে। তখন পলিটিক্স করে গলার চেইনটাও নিলাম। শাশুড়ির ফোন করে বললাম যে আম্মা মান সম্মান বাঁচান, আব্বু আনতে আসার সময় আনবে, এখন কোনো জায়গা থেকে ম্যানেজ করে দেন। ওইটাও দিল শাশুড়ি। তাইলে সব মিলিয়ে বিয়ের দিন আসলো শনিবার। 25 বরযাত্রী যাওয়ার কথা 70 জন। আচ্ছা, ও শাশুড়ি চেইনটা দিবে, ফ্যামিলি রাজি হয়েছে? হ্যাঁ, শাশুড়ি চেইনটা দিবে, এই কারণে বললাম যে আমি বরযাত্রীর সংখ্যা কমাই দিচ্ছি, বরযাত্রী যাব আমরা 25 জন। ইয়ং জেনারেশন আমার সাথে যারা আছে, আর মুরব্বী যাবে কয়েকজন, আমাদের সর্দার, আমার আব্বার উকিল বাপ যারা, মানে আমার দাদা, এরকম 4-5 জন মুরব্বী, 2টা প্রাইভেট কার নিয়ে 25 জন চলে গেলাম, 2টা মাইক্রোবাস নিয়ে। তো যাইয়া বিয়ে টিয়ে হইলো, আসলাম, সংসার করতেছি ভালো। 2 মাস যাওয়ার পরে ওই তো আমারও আমার বাবার মতো মেজাজ, বউকে মারলাম 2 মাস পরে। শ্বশুর বাড়ি গেলাম। কি কারণে গায়ে তুললেন? ওই তো ওইটা বলতেছি, শ্বশুর বাড়ি যাইতেছি আইতেছি, তো এর মাঝখান দিয়ে আবার আমার সম্বন্ধী বিয়ে করবে, তো ওরে বিয়ে করাবো। তো এমন এক জায়গায় বিয়ে করেছি, মানে ওই নিমসারের অপোজিটে, জায়গার নাম হলো হালগাঁও, মুসলিম মেম্বরের বাড়ির কাছে পরিচিত। জায়গাটা খুবই ডেঞ্জারাস, খারাপ। তো ওইখান থেকে মেয়ে বিয়ে করে দিছি, মেয়ের নাম হচ্ছে তানিয়া, ওরাও সংসার করতেছে। ওদের মেয়ের বাপ মার সাথে আমার খুব ভালো রিলেশন। তো মেয়ের মা একদিন ফোন করে বলতেছে, বাবা আমি তো অসুস্থ, তুমি রোমানার নিয়ে আমরা বাড়ি একটু আসো, তানিয়াও আসবে, তুমি শ্বশুর বাড়ি হইয়া এর নিয়ে আসো। গেলাম, যাইয়া দেখি ওনারা অন্য একটা অনুষ্ঠান করতেছে। তা আমি টাকা পয়সা ছাড়া গেছি, আমার তো রাগ উঠে গেছে। আর কাবিলা দাঁড়াইছি আমাদের বাড়ি থেকে আইসা, আমার বউ মানে আমার ওয়াইফ গেছে আর ভাবিকে বাড়ি থেকে নিয়ে আসতে, মেইন রোডে নিয়ে আসবে। ও মানে 3 পিস পরনে গেছে, যাইয়া শাড়ি পরছে, অপেক্ষা আমার একদম সহ্য হয় না। যাইয়া ও শাড়ি পরছে, মানে মিনিমাম 1.5 ঘন্টা লেট করে ফেলছে। ওর ভাবি সাজগোজ করছে, ও শাড়ি পরছে পইরা 1.5 ঘন্টা আমি তাকাইছি ওইদিকে, দেখি আসতেছে। আসার সাথে সাথেই মার শুরু করছি, মানে ঘুষি লাতি, কি অবস্থা। কাবিলা নামক জায়গা আমাকে সবাই চিনে, আমি অম্মকের বাগিনা, খুব প্রভাবশালী, ঠিক আছে, কেউ আমাকে কিছু বলবে না। তো সিএনজিতে উঠেও কঠিন মার দিলাম, মানে আমার শালি ছোট একবারে, ওইটাও সাথে ছিল, সব চিল্লা চিল্লি। আর সিএনজিতে বলছি চালা, পিছের দিকে চাবি না তুই। মারতে মারতে এক প্রকার ও বেহুশ হয়ে গেছে, মানে কথা বলতে পারতেছে না। নিমশান নিয়ে হালগায়ের রিক্সাতে উঠেলাম, রিক্সাতেও গুছাতে নিয়ে গেছি। যাইয়া ওদের বাড়ি ফালাই তুইয়া আমি ওই মাঠের মাঝখান দিয়ে আবার চলে আসি ফালাই তুইয়া। পরে ওরা তো আর আমার ওয়াইফকে দিবে না, আমার শ্বশুর। প্রথম অবস্থাতে এরকম মেয়ে, হ্যাঁ, মেয়ে এই জায়গায় দেওয়া যাবে না। তখন আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে প্রথম বিয়ে করছি, অনেকটা ক্ষমা চাইলাম। কয়েকদিন পরে ক্ষমা চাইয়া, আমার যারা তবে একটা বিদেশ আসছে, ওর মোটরসাইকেল নিয়ে গেলাম, যাইয়া ক্ষমা টমা চাইয়া নিয়ে আসলাম মোটরসাইকেলে করে। আইনা সংসার শুরু করলাম, আবার থাকতেছি ভালো। তো আমি বেকার, কিছুই করি না। আমার ছোট ভাই গৃহস্থী করে, আমি কিছুই করি না, বেকার, মানে বাবার টাকার খাওয়া খাচ্ছি।
ঘর সংসার। ওকে। তখন আমার আব্বার উকিল বাপ আর আমার হের ছেলে যে আমার মামা হয় যেটা কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। তো আমার নানা বলতেছে তুই ঢাকা চলে যা, 4,500 টাকা বেতন দিবি, বাগেট মেশিন চালাবি সাদে, মাল উঠাবি নামাবি। ওকে ঠিক আছে। নতুন বিয়ে করছি, এ সময় বিয়ের বয়স 3 মাস। বউ ফালাই তুই ঢাকা চলে এলাম। ওকে। ঢাকা যে সাইডে থাকতাম লিং রোডে, বাড্ডা লিং রোড, গোলশান ঢোকার ওই জিলপাড়ি বিল্ডিং, ওইটাতে থাকতাম। বাগেট মেশিন চালাইতাম সাদে, সাইড দেখাশোনা করতাম। আর সাইডে যা ওয়েস্টিস রড, কারেন্টের তার, ওইটা যা ছিল সবে আমি বিক্রি করে দিতাম। চুরি করে না, ওপেনলি বিক্রি করতাম। হয়তো ইঞ্জিনিয়াররা দেখে না, এতটুকুই চুরিও বলা যায় এক প্রকার। তো এসব বিক্রি করে আমি 12 টাকা কামাচ্ছি। প্রতিদিন প্রায় 1000 টাকার মতো ইনকাম করতেছি। যেখানে যেখানে থাই লাগানো আছে ওগুলো খুলে বিক্রি করতেছি। থাই ওই সময় 200 টাকা কেজি বিক্রি করতাম। ইলেকট্রিক তার 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকাও কেজি তার বুঝা। মানে আমি তো ভালো দান্দার লাইন পেয়ে গেছি, প্রচুর টাকা ইনকাম। প্রতিদিন রাত্রে বাড়ি চলে যেতাম, সকাল ভোরে আবার চলে আইতাম। মানে কুমিল্লাতে আইসা যাই ডিউটি শুরু করলাম। এবার এভাবে করতেছি। আরেকদিন মনে হইলো যে বউ আনবো ঢাকায়। অফিসে গেলাম, আমারে বললাম যে স্যার আমি আমার ওয়াইফকে আনতে চাই ঢাকা। তো এই বেতন দিয়ে চলবা কেমনি? আমি চলতে পারবো। নিয়ে আসলাম, 500 টাকা বেতন বাড়াই দিল। ওকে। রাসেল ছিল ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার আমাদের পাশের গ্রামের। বললো যে কাউসারকে সাইডের থেকে 500 টাকা দিবা, কই থেকে দিবা জানি না, বেতনের সাথে। তখন বেতন 5000। বাসা নিলাম সাতারকুল, আচ্ছা, গ্রাম এলাকায়। 1500 টাকা বাসা ভাড়া। বউ আসলো, 1 মাস থাকলো। বউর ভালো লাগে না এখানে, ভালো লাগে না। প্রতিদিন আমি সাতারকুল থেকে গুলশান 2 নাম্বার প্রায় 6-7 কিলো আমি হাইটে আসি। প্রতিদিন হাইটে যাই বাসায়। তো বাসায় যাই রাত্রে জ্ঞান শুনতে হয় যে আমার ভালো লাগে না, আমার বাড়ি দিয়ে আসো, আমি এখানে থাকতে পারবো না একা একা, এরকম করে। একদিন ওই যে সলার জারু ছিল, ওইটার মাথায় ধরে গোড়াটা দিয়ে এমন বাড়ি মারছি, অজ্ঞান হয়ে গেছে। এই অজ্ঞান অবস্থায় লাইতে মাইতে আবার জাগনা করছি। করার পরে এই নগদে রাত্রে 12টা বাজে নিয়ে এদের বাড়ির রাস্তা নামাই দিয়েছি। আর বাইরে ফোন করছি, আইসা রোমানরা নিয়ে যান, আমি নামাই দিয়ে গেলাম। এই রাত্রে আবার ঢাকা চলে আসছি। আইয়া সকালবেলা ডিউটিতে জয়েন করছি। বাসা ওইখান থেকে লুকিয়ে ছাড়ছি। যারা রাজমিস্ত্রি আসতো সাতারকুলের, কন্ট্রাক্টরও সাতারকুলের, মাসুদ ভাই, ওদেরকে নিয়ে মাল সামানা আবার সাইডে ট্রান্সফার করছি। কাকুলিতে মসজিদের অপোজিটে একটা বড় বিল্ডিং আছে, ওই সাইডটাও আমাদের ছিল। ওইটা থেকে এনে রাখছি, ওইটা থাকবো। ওইদিকে থাকলে সাতারকুলের বাসাওয়ালা দেখে লাইবে, ভাড়াও দেয়নি। তো ওইখানে থাকবো, মাল সামানা সব ওইখানে আনছি। 10-12 দিন গেল না, আমি থাকতে পারতেছি না। বউ সারা একা একা, বিয়ে করলাম নতুন। বউয়ের টানে টানে চাকরি ক্যান্সার, চাকরি ছেড়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। ওইখানে যে 10-12 দিন থাকার পরে আমার নানা আসছে, যার ছেলে এখানে চাকরি করি। আইসা বলতেছে তুই যাস না কেন? যা, তুই এখনো কিছু বলবে না। আমি ঠিক আছে যাইতেছি বললে তাও যাইনি। রাস্তা গাড়িতে উঠছি, উইটা সারা অবস্থা ঘুরে আবার বাড়ি চলে গেছি। 2 দিন বন্ধুর বাসা ছিলাম, মালয়েশিয়া একসাথে থাকতাম। আর রানাবাই আছে, যাত্রাবাড়ি বাড়ি, রানাবাই নাম। ওর বাসা থেকে বাড়িতে মানে ডং করে বউরা শাশুড়ির ফোন দিলাম, আমার পুলিশে ধরছে। আমি ঘুমাইছিলাম বাসে, কে যেন আমার ব্যাগের ভিতরে পেন্সিল দিয়ে দিচ্ছে, আমাকে পুলিশ নিয়ে গেছে। চাকরিতে যাইতে পারতেছি না, আমি জেলে আছি। এরকম নাটক করিয়া নিজের মালয়েশিয়া থেকে অনেক কালো গেঞ্জি ছিল খুব সুন্দর, ওইটারে টাইনা নিজে সিরা গেঞ্জি নিয়ে গেছি। যাইয়া নামছি গাড়ির থেকে, আমি হাঁটতে পারি না, মানে ডং করতেছি যে আমি পড়ে যাই। সমুন্দি আর শ্বশুরে এসে দৌড়া বাড়ি নিয়ে গেছে। তো আমার এগুলো সব মানে বাইরে। এই ঢংটা কেন করলেন? যাবো না, চাকরি করবো না, বউর কাছে থাকবো। এত পাগল তার জন্য আবার এইভাবে গায়েও হাত তুলতেছেন? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি যে যারে বেশি ভালোবাসে তাকে বেশি শাসন করে। তো রাত্রে তো আমি এর কাছে ধরা খেয়ে গেলাম যে আসলে আমার কিছু হয় না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা, আমরা যেখানটায় ছিলাম তারপরে ধরা খেয়ে যাওয়ার পরে আমার আর কিছু বলার নাই। ওরে বললাম যে তুমি কারো কাছে বললো না, যা করছি সব তোমার জন্য করছি। তোমার জন্য আমি থাকতে পারবো না তোমাকে চাইলে। তোমার ভালো লাগে না, তুমি চলে আসছো, আমি কিভাবে থাকি? বিয়ে হয়েছে কয় মাস হয়েছে, এভাবে থাকতেছি। সুন্দর 3-4 মাস থাকলাম। থাকার পরে মানে 1 কথা 2 কথা ঝগড়া নিয়ে ওই যে ধান আছে না, ধান কাছে দানায় গোড়াগুলো আছে না, এগুলোকে আমাদেরকে নাড়া বলে। আচ্ছা, ওই নাড়া এর আম্মু নাড়া কাটছে পাশের বাড়ির পাশে এক খেতে, ওগুলো আনতেছে মাথায় করে। আমি কি তুমি ওখানে যাইও না, আমাদের বাড়ির লোক ওই রোডে আসা যাওয়া করে, দেখলে কি বলবে যে কাউসারের বউ দেখছি মাঠের থেকে নাড়া নিয়ে যায়। ওকে। তখন ও আমার সাথে টাকারে করিয়া ঘরের দরজা বাড়ি দিয়ে বসে রয়েছে। জানলা একটা খোলা ছিল, জানলা দিয়ে আমি চুলে টান দিছি, একটু পানি মারছি। রাগে কি করলো, একটা টুল হচ্ছে, টুলের উপর দাঁড়াইয়া অন্য দিয়ে ফাঁসি দিয়ে দিছে গলায়। আপনার সামনে? আমার সামনেই, জানলা দিয়ে আমি দেখতেছি। হঠাৎ জানলা বন্ধ করে দিয়ে ফাঁসি দিয়ে দিছে, আমি ছিদ্র দিয়ে দেখতেছি। সামনেতে আমার সমুদ্রী বউ আর আমার জেঠস মানে বড় শালি, ওরা তরকারি কাটতেছে। আমি তো আরে আপনারা কি করতেছেন? রোমার তো ফাঁসি দিয়ে লাগছে, চিল্লানি দিলাম। এমন টাইমে দরজা খুলতে পারতেছি না, মানে বিকট এক চিৎকার আসছে, মানে আর জেলে আসলে যেরকম মানুষ চিৎকার দেয় আপনার বউয়ের? হ্যাঁ, মানে মনে হয় মারা গেছে এরকম চিৎকার, ভূতের মতো একটা চিৎকার আসলো। ফাঁসি দিয়ে দিছে অলরেডি। তো
তারপরে দরজা কিভাবে খুলবো, আমার এমন টাইমে আমার ভাবি একটা কোদাল এনেছে, কোদাল দিয়ে বাড়ি দিয়ে বিল্ডিং এর দরজা ভেঙে গেছি, কাঠের দরজা, মানে লক ছুটে গেছে। এরপরে তাড়াতাড়ি আলগি দিয়ে ধরলাম, পাশের চাষি এসে দাও দিয়ে এসে অন্য কাটলো, কাইটা নামাইলো, নামাইয়ে আবার থাপ্পড়ে শুরু করছি। ওইখানে আবার গায়ে হাত তোলা শুরু করছে। হ্যাঁ, আমি ফাঁসি দিলি কেন, এখন আমার কি হতো, আমি এরকম টেনশনে পড়ে গেছি, এরে বাঁচাবো নাকি দৌড়াবো, কোনটা করবো, আমি কি বাইকে যাবো না এরে বাঁচাবো, দুইটার মধ্যে আমার কাজ করছিল না, কোনটা করবো। মরে গেলে তো আমি ফাঁসে গেছি, আর বাইসে থাকলে তো বাঁচানো যায়, ঠিক আছে। তারপরে বাঁচাইলাম, জ্ঞান ট্যান আছে, অসুস্থ হয়ে গেল, ডাক্তার টুক্তার দেয়া ঠিক করলাম, গলায় দাগ পড়ে গেল, মানে আরেকটু যদি দিক ওদিক হতো তাহলে ওখানে শেষ। 1 মিনিট হলে মারা যেত। উঠে ভালো থাকলাম, যা এই যে আরে ফালাই থুইয়া চলে গেলাম, এই নষ্ট জীবন শুরু হইলো, কিন্তু আর আসি না। আসল নষ্ট জীবন। হ্যাঁ, আসল নষ্ট জীবন, মানে আমার জন্য যারে এত ভালোবাসি সে ফাঁসি দিয়ে লাইতে পারে, তাহলে এর কাছে থেকে আর কি করবো। এই সময় 1 মাসের মানে রানিং 1 মাসের বাচ্চা পেটে, মেয়ে, আমাদের মেয়ে। আচ্ছা, সেও জানে না, আমিও জানি না। তো বিশ্ব রোড চলে গেলাম, কুমিল্লা বিশ্ব রোড, যেখানে মনে করেন যে সবচেয়ে ভালো জায়গা আবার ডেঞ্জারাস খারাপ জায়গা যেটা। বিশ্ব রোড চলে যায়, টাকা পয়সা নাই, রাস্তায় ঘুরি, রেল লাইনের উপর ঘুমাই থাকি রাত্রে, আর হাঁটি এদিকে হাঁটি। হঠাৎ এক রংপুরের গাড়ি ঠাকুরগাঁও কুমিল্লা চলে, ওই গাড়ির স্টাফের সাথে আমার কথা হইলো। আচ্ছা, যে ভাই আমার একটা কাজ দাও, গাড়িতে হোক জানি হোক, আমি খুব অসহায়, আমার হাতে কোনো কাজ নাই, খাইতেও পারতেছি না, তুমি টাকা দেওয়া লাগবে না, আমার শুধু খাবাইও, ফেটে ভাতে একটা ডিউটি দাও, আমার স্টাফ ডিউটি। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি, মালিকের সাথে আলাপ করিয়া। এর মধ্যে আরো 7 দিন চলে গেল। 7 দিনের ভিতরে আমি আবার কুমিল্লা 14 গ্রাম, মিয়ার বাজার, এগুলো হাইটার 20 মাইল 30 মাইল হাঁটি। কুমিল্লা ক্যান্টনমেন্টে বামনবাড়ি হাইটে গেছি প্রায় 70 কিলোমিটার, কারো বিশ্বাস হবে না। হাইটে কাজ খুঁজি, জেনে মাঠে কাজ করে এনে বলি আমি খুব মাঠের ভালো কাজ জানি, রংপুরে না নিয়ে আমার নেয় না, কেউ নেয় না, কেউ কাজে নেয় না। তখন 7 দিন পরে আবার বিশ্ব রোড গেলাম, ওই স্টাফের সাথে আবার দেখা, ওরা কইলাম যে 7 দিন কিছু খাইনি, দেখ রমজান মাস, ওই সময় আল্লাহর কি কৃপা, মানে প্রত্যেক বছর রমজান মাস আসলে আমার বিপদ দেখার মতো না, এত বিপদ আসে আমার। হাতে টাকা থাকে না, হয়তো কর্ম থাকে না, হয়তো কর্ম ধ্বংস হয়ে গেছে, এরকম থাকে সব প্রত্যেক রমজান মাসে। তারপরে ও আমার 10 টাকা দিল, একটা পেঁয়াজু একটা আলুর সব কিনে খাইলাম। এ সময় তো উপর 3টা বাজে বিকাল, খাইয়া রাত্রের মালিক এলো, হাতে পায়ে ধরে গেলাম, আমার ডিউটি দেন দিল, পঞ্চগড় টু ঢাকা কুমিল্লা ডিউটি করতেছি। 1 সপ্তাহ খানিক করার পরে ড্রাইভার নিল একটা রাজা নামের, বাড়ি হলো ফেনী, সে আরেক ডন। এত আইসা আমাদের উল্টা পাল্টা করে আমারে আর আমার এই কন্ট্রাক্টর দুজনের মাইরা নামাই দিছে গাড়িতে, তোরা ডিউটি মানে এই সেই এমনি এমনি নামাই দেওয়ার পরে বিশ্ব রোড ফোন দিলাম আনিস ভাইয়ের কাছে, বিশ্ব রোডের যে নেতা, কাউন্টার মালিক, যে ভাই আপনার এই গাড়ি এত নম্বর গাড়ি তো এরকম করছে। মানে আনিস ভাই আবার আমার দক্ষতা দেখছে, কিভাবে আমি যাত্রী কালেকশন করি, কিভাবে গাড়িতে উঠাই, ধান্দা কিভাবে করি, মানে বাসের কন্ট্রাক্টর আপনি। হ্যাঁ, তো দেখা কয় ঠিক আছে তুই চলে কুমিল্লা, আমার এই গাড়ি আরেক গাড়ি আছে, ওই গাড়ি করে কুমিল্লা চলে, আমার কথা ক ভাড়া টাড়া ছাড়া কুমিল্লা চলে এলাম। আসার পরে সে আমারে, ওই সময় এদের কাউন্টার বাইরে টেবিল পাইতা টিকিট বিক্রি করা হইতো, ওই সময় সে আমার সরকারি জায়গায় একটা কাউন্টার দিয়ে দিছে, টিনের টিন দিয়ে টিভি কিনে দিছে, ওই বেঞ্চের উপরে আমি রাত্রে ঘুমাইতাম, ওইখানে থাকতাম, হোটেলে খাইতাম, ওই কাউন্টারে টিকিট বেচতাম যতক্ষণ আনিস ভাই আর কাউন্টার মাস্টার না আসতো। আমি টিকিট বেচতাম সারাদিন অগ্রিম বেচলে, আর এরা আসলে পরে আমি কলার মেনি করতাম, মানে যাত্রী ডাকতাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এভাবে যাত্রী ডেকে ডেকে টিকিট কাটাইতাম ও রংপুরের মানুষকে। তো এভাবে চলতেছে 6 মাস চলে গেল। খবর পাইলাম আমার শ্বশুর আর সমন্ধি এদের শ্বশুর বাড়ি থেকে কেস দিছে, মামলা দিছে। কি কারণে? ওই যে মরা বাচ্চা হয়েছে আমার বাবির ঘরে, সমন্দির বউর ঘরে। তো সমন্দির বউর ঘরে মরা বাচ্চা হয়েছে, এর বাপের বাড়ি, এর বাবা কেস দিছে, শাশুড়ি আর ননদে নাকি ইট দিয়ে ফিটিয়ে ফেরের বাচ্চা মারিয়ে ফেলছে। সমুদ্রে অলরেডি জেলে নিয়ে গেছে পুলিশ, শ্বশুর আর ছোট শালা ফালাতো। এই সুযোগ নিয়ে আমি আবার এদের বাড়ি ঢুকে গেলাম, ফোন করিয়া কথা কইলাম, হ্যাঁ বাবা তুমি আসো। তখন এই সুযোগে ঢুকে গেলাম, দুর্বলতার সুযোগ নিয়ে। এই সময় আমি টাকা ইনকাম করি, ওই রংপুরের কাউন্টার বন্ধ হয়ে যাওয়া, আমি আমার আনিস ভাই ঢাকা রোডে কন্ট্রাক্টারি লাইন করে দিয়েছে, প্রাইম বাসে, কামাল ভাইয়ের সাথে, ড্রাইভার কামাল ভাই, এদের সাথে আমার কন্ট্রাক্টারি লাইন করে দিছে। আমি ঢাকা কুমিল্লা ডিউটি করি, আপ ডাউনে 200-300 টাকা ডিউটি করে কামাই করতেছি প্রতিদিন, প্রায় 400-500 টাকা। ওই সময়টা অনেক ব্যাপার। বউর সাথে খুব ভালো রিলেশন, কথাবার্তা হচ্ছে। সময় মেয়ে 6 মাসের পেটে, 6 মাস পরের কথা ওইটা। তো টাকা পয়সা আমি আমার শ্বশুর বাড়ি পাড়াইয়া বিশ্ব রোড যাইতে হয়, সৈয়দপুরের পরে ক্যান্টনমেন্ট, তারপরে বিশ্ব রোড। সৈয়দপুর আমি টাকা যাই ইনকাম হয় যাইতে, সৈয়দপুর পালাই দিয়া যাই রোডে। আচ্ছা, একজনকে ফোন করি, আইসা দাঁড়ায়, আমি টাকা দিয়ে যাই। আমি সাথে রাখি না, কারণ গাড়িতে চুরি টুরি হয়, টাকা হারাই যেতে পারে, তো গাড়িতে ঘুমাই তো, এই কারণে। তো টাকা দিয়ে যেতাম, রাখতো। তো মেয়েটা হইলো,
এভাবে সুন্দর মতো মেয়েটা হইলো, ইনকাম করতেছি, বাসা কন্ট্রাক্টরি করতেছি। মেয়েটা হওয়ার পরে 3 মাস হইলো, আমি বললাম যে তোমার আমি বিশ্ব রোড নিয়ে যাবো। কুমিল্লা বিশ্ব রোড একটা বাসা ভাড়া নিলাম, তা 1300 টাকা বাসা ভাড়া, মসজিদ কলোনিতে। ওই বাসায় নিয়ে ওয়াইফরে উঠাইলাম 3 মাসের ছোট্ট বাচ্চা নিয়ে। মানে কান্নাকাটি করে বেশি বাচ্চা মেয়ে, ওইটারে নিয়ে কষ্ট মষ্ট করে ওখানে নিয়ে উঠাইলাম। তবে আমি মানে সবসময় ওয়াইফের পাগল ছিলাম বেশি। তারপরে ওইখানে নেওয়ার পরে 3 মাস পরে ঝগড়া করতে করতে মানে সংসার হইতে আছে, ঝগড়া হইতে আছে, ঝগড়া ছাড়া তো সংসার হয় না। তো একদিন খুব বেশি ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হওয়ার পরে এর মা বাপের ফোন দিয়ে আমি তুই তাই করে ব্যবহার করছি। আচ্ছা, যে তোর মেয়েকে নিয়ে যা, কি মেয়ে বানাইছিস, কি মেয়ে জন্ম দিছিস, এই সেই। ওরা এসে ওদের মেয়ে নিয়ে গেছে। আমি এর ফাঁকে আবার বাড়ি গেছি, কন্ডাক্টরি আপাতত ছুটি। বাড়ি যাইয়া আমার মারে বললাম যে মা টাকার ব্যবস্থা করে দাও, কম টাকা মালয়েশিয়া যাওয়া যাবে 50,000 টাকা করে। হ্যাঁ, বললো যে তাইলে আমার তোর বড় মামার ছেলে 2টা আর ওই কাদের আমার আব্বার স্বাস্থ্য ভাই, এদেরকে নিয়ে যা একসাথে, কারণ এরা জানে আমার ওই ব্যাপারে নলেজ বেশি। আচ্ছা। তো মা আমাকে 2 লাখ টাকা জোগাড় করে দেয়, এদেরকে প্রসেসিং করাই, মানে দোকা প্রসেসিং, কাগজপত্র নিজে বানাইয়া জমা দিছি বইলা ওই কুমিল্লা খালে নিয়ে ফালাই দিই। ওকে। ওই 2 লক্ষ টাকা নিয়ে বউর সাথে ঝগড়া, বউ চলে গেল, আমি সুন্দর মতো চলে গেলাম কক্সবাজার। এদেরকে লইয়া ঢাকা যাবো, টাকা জমা দিতে বইলা কুমিল্লা বাস স্ট্যান্ডে এদেরকে দাঁড় করাইয়া বলতেছি এত টাকা ক্যাশ নিয়ে যাওয়া ভালো হবে না, তোরা দাঁড়া, আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসি বইলা ওই দিক দিয়ে আমি কক্সবাজার গাড়ি উঠে কক্সবাজার চলে গেলাম। যাইয়া কক্সবাজার যাইয়া লাইট হাউসে একটা বাসা ভাড়া নিলাম, তাও আরেক সন্ত্রাসীর বাড়ি, লাইট হাউসের পিছনে পাহাড়ের উপরে বাড়ি। ওকে। আর একটা মেয়ের সাথে আমি ওই যে এই লাইট হাউসে জিয়া গেস্ট হাউসের রোডে ঢাকা কটেজ নামে একটা কটেজ আছে, ওই কটেজে একটা মেয়ের সাথে মানে থাকলাম রাত্রে। মানে এত সুন্দর মেয়েটা, মানে পাগল করার মতো। ওই মেয়েটার দেখে আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। এর সাথে আমি এক রাত্র কাটাইলাম, কাটানোর পরে এর ফোন নাম্বার নিলাম। তো ওরে আমার যে টাকা দেওয়ার কথা ছিল দালালের সাথে, ওই টাকাই দিছি। দেওয়ার পরে ওরে অ্যাডভান্স বেশি 5,000 টাকা দিছি আমি। তারপরে আমার আরেকটা নর্মাল মোবাইল ছিল, ওইটাও দিছি ওরে। তার মানে ওর সাথে আমি ভালো করে রিলেশন করতেছি, যাতে ওরে যে কোনো মুহূর্তে পাওয়া যায়। তো দেওয়ার পরে এরপর দিন এরা আবার ফোন দিছি তুমি আসো। এবার ওই কটেজ দালাল ছাড়াই আরেকটা আলাদা হোটেলে কলাতলি, ওইটাতে আমরা ওরে নিয়ে আমি থাকতেছি রীতিমতো 2-3 দিন একটানা থাকতেছি, মেলামেশা করতেছি। হঠাৎ কেন যে আমার এরকম মনে হইলো যে আমি তোমাকে বিয়ে করব। মানে আপনার আগের বউ থাকা অবস্থা? হ্যাঁ, ওই জগতের মেয়েও আমি বিয়ে করতে প্রস্তাব দিয়ে দিছি। ও তো বলে না, আমার সংসারে অনেক সমস্যা, বাবা নেই, বউ নিয়ে আসছে, ছোট ভাই, এদেরকে আমি চালাইতে হয়, আমি বিয়ে করতে পারবো না। আমি বললাম যে তাও আমি বিয়ে করবো, সবাই আমি চালাবো, এরকম বলে বিয়ে করলাম ওরে। ওই যে অনুমতি ছাড়াই। তো করার পরে ওইখানে 2 মাস সংসার করলাম। 2 মাস সংসার করার পরে এই সময় মেয়েটার বছর গনাইছে, আমার বাচ্চার ফার্স্ট ওয়াইফের 1 বছর বয়স হইতে যাচ্ছে। ওকে ওকে। কিছু কথা বলতে জানে, আব্বা আম্মা এগুলা বলতে পারে। হঠাৎ ফোন দিলাম ওয়াইফের কাছে, দেখি বাচ্চার কাছে দিছে, বাচ্চা আব্বা আব্বা করতেছে শোনা যায়। তখন আমার কলিজা ফাইটটা 2 ভাগ হয়ে গেছে। তারপরের দিনে আমি কি করলাম, ওইখান থেকে বললাম যে ঢাকা যাবো, তুমি থাকো, ওদের বাপের বাড়িতে রাইখা আমি ঢাকা আসলাম। ঢাকা আসার কথা বললে চলে এলাম আমার ওয়াইফের কাছে। তো ওইখান থেকে চলে আইসা ওয়াইফের কাছে চলে, যতই ঘটনা করি শেষ পর্যন্ত আবার প্রথম ওয়াইফের কাছে আসা লাগে। তো এভাবে আইসা এবার বিশ্ব রোড বিআরটিসি শুরু হয়েছে। বিআরটিসি গাড়ি, নতুন বিআরটিসি আসছে না 5-6 বছর আগে, এসি গাড়ি, ও বিআরটিসি গাড়ি শুরু হইলো চলার। বিআরটিসি গাড়ির কন্ট্যাক্ট নিলাম 2 লাখ টাকা করে। বিআরটিসি গাড়ি কন্ট্যাক্ট নিলেন? কন্ট্যাক্ট নিছি, বিশ্ব রোডে কাউন্টার স্থাপন করছি। ওকে। ওইখানে টিকিট বেচতেছি। আর নেতার সাইনবোর্ড আছে আনিস ভাই, দেলোয়ার ভাই, ওদের ক্ষমতা ব্যবহার করে ওরা কমিশন পাচ্ছে। তো আমি এই কাউন্টার চালাইতেছি। আর আমার মানে কাউন্টারের সামনে যত ঢাকা চট্টগ্রামের লোকাল গাড়ি হোক, যেখানে গাড়ি হোক, আইসা থামবে, যাত্রী নিবে, ওদের মায়ের কে দেখে, মানে পাগলের মতো পিড়াইতাম আমি। কেন পিটাতেন? যাত্রী নিতে পারবে না আমার বিশ্ব রোডের আমার কাউন্টারের সামনে থেকে, যা উঠবে সব বিআরটিসিতে উঠবে, সব বিআরটিসিতে উঠবে। সবাই চাইছে দেখতো, কেউ কিছু বলতো না, কারণ আমার বিশেষ এলাকার দেওয়ার লোক আছে। মানে এমন পিড়াইতাম মানে বলার বাইরে। একদিন একজনের 12টা সিলেই লাগছে, একটা বাড়ি দিছি মাত্র। কাকে? এটা প্যাসেঞ্জারকে মারছিলেন? গাড়ি ড্রাইভারকে। ওকে। তো বাড়ি দেওয়ার পরে আমি আড়ালে চলে গেছি। ওই যে যারা আমাকে স্যালারি দিত ওরা এসে সিলাই করে দিয়েছে দোকানে নিয়ে। ও শ্রমিক ফেডারেশনে বিচার দেয়, কোনো কাজই হয় না, কারণ আমাকে বিচার করার মতো কোনো লোক ছিল না। ওরকম ভাবে চলতেছে আমার, ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য। কক্সবাজার যাই, মাঝে মাঝে কাউন্টার দেখাশোনা করে আসি, ভালো টাকা পয়সার মালিক হয়ে গেছি। কারণ বিশ্ব রোড আব্বাস ভাই নামে আমলিগের লোক আছে একজন, উনিও ভালো নেতা, আমাদের উল্টো সাইড ওনার, উনিও নেতা। তো উনি আমার মানে পিছনে বাস দেওয়া শুরু করলো। আমি ভালো ব্যবসা করতেছি, এই করতেছি, ওই করতেছি, এভাবে আমার বাস দেওয়া শুরু করলো। তো ওর সাথে আমার
দ্বন্দ্ব লাগে গেছে। আমার ছেলেবেলে যারা আছে, যাদেরকে আমি টাকা দিই, চলতে এসি, খাইতে এসি, মানে কিছু ছেলেদেরকে তো টাকা দেওয়া লাগে ব্যবসা করতে গেলে, ওরা খুব বেশি ভালো না। ওকে, তো ওদেরকে আমি টাকা পয়সা দিতাম। হঠাৎ একদিন দেখি নিরিবিল কুমিল্লা ফতুয়ার বাজার অবদার সামনে আব্বাস সিএনজি করে আসতেছে। ও নেতা আব্বাস। ওকে, রোড ঘাট একদম খালি ময়দান, হরতালের দিন, কেউ নাই। ওই দিক দিয়ে মস্তাপুরের মাঠ, মানে ধানের বিল, ওই যে ছন আছে না, আমরা ছন কইতাম যে, জি, ওইগুলা গাছ হয়ে রয়েছে। সিএনজি থেকে নামাইয়া 10-12 জন মিলা ওকে নিয়ে গেলাম মাঠে, এই যে ছন ক্ষেত্রে সিপাই, ওইখানে যাইয়া ওরে ভালো মারধর করিয়া এক প্রকার ওর মাথায় এই যে ছুরি দিয়ে প্রথম কয়েকটা কাটা হয়েছে, আরে হাতে, এই বুকের এদিকে, পায়ের এদিকে, রানে টানে কয়েকজনে মিলে পোষানো হয়েছে। ঠিক বুঝলাম না ঘটনাটা, আমি যদি আরেকবার শুনতে চাই। মানে পদ্মার সামনে থেকে সিএনজি করে হ্যাঁ, আসতেছিল Okay. আব্বাস, ওকে, ওরে নিয়ে এই যে পদ্মার সামনে থেকে ওরে ধরে সন ক্ষেতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, ওই তো ওইখানে সন্ত্রাসী নিয়ে- ছিল আপনার কথা মতো। হ্যাঁ, নিয়ে কে নিয়েছে? আমাদের ছেলেপেলেরা। আপনার ছেলেপেলেরা? হ্যাঁ, ওকে। আপনারা কাজটা করতে প্ল্যান করে গিয়েছেন? হ্যাঁ, প্ল্যান করে গিয়েছি, মানে 4-5 দিন আগে প্ল্যান করছি। ও একা পাইলে যেদিন ওরে ধরবি সবাই, ঠিক কেন আছে? কেন ওনাকে কেন ইয়ে করবে? ওই যে ও আমার পিছে বাস দিতেছে, আমার বিএটিসি কেড়ে নিতে চাচ্ছে। ও আপনার যে বিআরটিসির ইয়েটা ছিল, দখল ছিল, ওটা ও কেড়ে নেবে? কেড়ে নিবে, এটা হলো ওর প্ল্যান। Okay. আর আমার প্ল্যান ছিল ওরে মাইরে ফেলবো, করলে জীবনে বড় কিছু করবো, বিড়াল হয়ে বাইচা থাকবো না, বাঘের মতো বাইচা থাকবো। তো ওরে ছনকেতে চিপাই নিয়ে যাইয়া রীতিমতো পোষাইলাম কয়েকজন। পোষানোর পরে ও পইরে গেল, পইরা দেওয়ার পরে হাতুর আর রড নিয়ে মাথায় ঢুকাই দিয়েছি বাইরে আপনি? আমি, আর ছুরি দিয়েও পোষাইছি। তো রীতিমতো ওইখানে ডেট। আমরা চলে গেলাম কক্সবাজার। মাই গুডনেস, কক্সবাজার যাইয়া স্পিচলেস। মানুষের অপরাধ করার প্রবণতাটা প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে, কিন্তু সেটা যদি লিমিটলেস হয়ে যায়, সেটা যদি প্রতিবাদ করার মতো কেউ না থাকে, সেটা যদি নিজে থেকে নিজে বোঝার যদি ব্যাপারটা না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেটা ভয়াবহ রকমের অপরাধের জন্ম দেয়। ওর ভেতরে টেন্ডেন্সি ছিল, সামহাউ টেন্ডেন্সি ছিল, সেটাকে কোনোভাবেই কেউ না কেউ কন্ট্রোল করা উচিত ছিল। ফ্যামিলি থেকে সেটার ইনজাজমেন্ট হয়েছে, বাবা অত্যাচার করে এই অপরাধ থেকে তাকে বের করতে চেয়েছে, সেটা আসলে প্রসেস না। আর এর পরবর্তীতে তো লাগাম ছাড়া জীবন। আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে আসলাম কাউসারের জীবনের অপ্রিয় সত্যে। হ্যাঁ কাউসার, আপনি যা বলছিলেন তারপর? আব্বাসকে মার্ডার করার পরে চলে গেলাম কক্সবাজার। এখন আর কক্সবাজার ওই মেইন কক্সবাজার যাচ্ছি না, কারণ ওইখানে তো একজন ওয়াইফ ফেলে তুই আসছি। এখন মহেশখালী। বিয়ে আপনার তখন দুটো? দুটো। একজন কোথায় আছে? একজন অরিজিনাল বাচ্চার মা কুমিল্লাতে আছে, কুমিল্লাতে, আরেকজন আছে কক্সবাজার। কক্সবাজার। দুজন দুজনের খবর তখনও জানে না? হ্যাঁ জানে। জানে? আমি আসার পরেই খবর পাইছে আমার ওয়াইফ যে আমি বিয়ে করছি। এটা কি মানে যার বাচ্চা হয়েছে তো সে খবর পেয়েছে? সে খবর পেয়েছে। আর সেকেন্ড ওয়াইফ? সেকেন্ড ওয়াইফও জানতো যে ওর সাথে আমার রিলেশন নাই, এরকম বলে ওকে বিয়ে করছিলাম। তো জানার পর ফার্স্ট ওয়াইফ কি বলেছে? ফার্স্ট ওয়াইফ কি বলবে, আমি বলছি যে আমি আর কখনো যাবো না, সে দেখতেছে আমি আর যাচ্ছি না ওইখানে, তাহলে সে মাইনা নিল। বিষয়টা আসলে এতটা ইজি। ওকে, ঠিক আছে। তারপরে আপনি যেটা বললেন যে আপনি কক্সবাজারে যাচ্ছেন না, তখন কোথায় যাচ্ছেন? মহেশখালী। মহেশখালী। মহেশখালী কেন গেলেন? কক্সবাজার তো গেলে আমাকে ধরতে পারে, ওই ওয়াইফ এবং যাদেরকে ব্যবহার করে বিয়ে করছি, ওরা ধরবে না আমাকে। তো ওই ভয়ে আমি এবার নতুন জায়গায় যেয়ে উঠলাম মহেশখালী। মহেশখালী যে 15-16 দিন থাকার পরে বিশ্ব রোড থেকে নেতারা ফোনের পরে ফোন দিচ্ছে। আমরা যে একটা মার্ডার করলাম, আসলে ওইটার কোনো গুরুত্বই দেখতেছি না আমি, যে সমস্যা হবে, মামলা হবে, পুলিশ ধরবে, র্যাব ধরবে, এরকম কিছুই দেখতেছি না। মানে তখন আমাদের নেতাদের ছিল থানা সবটা, মানে মার্ডার হইলো না হইলো ওটা কে করলো না করলো কোনো ভ্যালু নাই। তখন 15-16 দিন গেল, আমার ফোন করতেছে কোনো সমস্যা নাই তুই চলে আয়। 20 দিনের মাথা আমি আবার বিশ্ব রোড চলে এলাম। ওকে, ওই মারার নিয়ে কোনো কিছুই দেখতেছি না আমি, সমস্যায় কোনো কিছুই নেই। সুন্দর মতো এর দাফন টাফন হইলো, এরা চলতেছে, ওই আমাদের ব্যবসা আমরা আবার চালাই যেতেছি। এর মাঝখান দিয়া এই ব্যবসার ফাঁকে আমরা আবার ড্রাগসের ব্যবসা শুরু করছি, নেশা জগতের। কিভাবে ঢুকলেন? ওই যে কক্সবাজার মহেশখালী আমি যে 15-20 দিন ছিলাম, ওইখান থেকে আমি ইয়াবা ব্যবসা শুরু করি। ওইখান থেকে পার্টি ধরে আসি, ওরা আমার বিএটিসিতে করে ট্যাবলেট পাঠিয়ে দিত। কিভাবে আসতো? গাড়িতে, গাড়ির কন্ট্রাক্টরের কাছে দিয়ে দিত। যত কিছু চেক হোক, স্টাফ, কন্ট্রাক্টর, এদেরকে চেক করে না পুলিশ, ওদের ব্যাগে ওদের পকেটে এইভাবে চলে আসতো। তো আমরা পাইকারি সেল দিতাম, ওইভাবে আরেকটা অপরাধ জগৎ ছিল ওইটা। তো তারপরে ব্যবসা আবার সুন্দর মতো চালাই গেলাম। ওয়াইফেও আসলো, ওয়াইফের সাথেও সুন্দর মতো চলতেছে। হঠাৎ এইভাবে চলতেছে, আবার একদিন ওয়াইফের সাথে ঝগড়া।
ঝগড়া হওয়ার পরে আবার শ্বশুর শাশুড়ির ফোন দিলাম, ওইভাবে তুই তাই করে খারাপ ব্যবহার করে। শ্বশুর শাশুড়ি এসে আমার উপর গরম, তো গরম হতে আমিও গরম হয়ে গেলাম। শ্বশুর শাশুড়িরে আমি যাতা বাসায় গালাগালি করছি এবং রুমে তালা দিয়ে দিই। এরা ভিতরে ঢুকাতে আমি বাইরে দিয়ে তালা দিয়ে দিই। তালা দেওয়াতে এরা ভিতরে থাকে, প্রায় 4-5 ঘন্টা পরে আমি তালা খুলছি। খোলার পরে তো ওরা বুঝতে পারছে যে কিরকম ছেলের সাথে মেয়ে বিয়ে দিলাম। তখন সে আমার ঝাড়ু নিয়ে আসছিল, আমার শাশুড়ি ঝাড়ু নিয়ে আসতে, আর বাসার ওইখানে ওই যে কারেন্টের পিলারের উপরে কালো গোল ইয়েগুলো থাকে না, ঝাড়ু নিয়ে আসতে আমি আবার ওগুলা নিয়ে মারছি শাশুড়ির দিকে। ওহো, ছি 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 ছি। তো ওইটা শাশুড়ির পায়ে পড়ে তো এক প্রকার সে ব্যথা পায়। তো ওইটার থেকে আমার এক অভিশাপ জন্ম হয়। তাই এখন পর্যন্ত শ্বশুর শাশুড়ি, আবার শ্বশুরে বলছিলাম যে তোর দাড়ি কেটে ফেলবো, মানে এই পর্যন্ত শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলে না, মা বাবা বলে না। এগুলো নিয়ে খুব কষ্ট পাই আমি নিজে, অনেক সময় নিজে কান্না করি। তো তারপরে ওই যে আব্বাসের বাতিজা আজিজ, সে আবার আস্তে আস্তে বেড়ে উঠলো। মানে এখন সেও আমার পিছে বাস দেওয়ার জন্য ঘুরতেছে, মানে আমাকে সে এই করবে সেই করবে, আমাকে ধরবে, আমাকে বাস দিবে, আমার সবকিছু সে নিয়ে নিবে। কিভাবে আমি বিশ্ব রোডে থাকি সে দেখবে। প্রকৃত কিন্তু আমি বিশ্ব রোডের স্থানীয় না, তো হিসাবে আমার ক্ষমতা কম থাকার কথা, কিন্তু সেই জায়গায় আমার ক্ষমতা এদের চেয়ে ওভার। তো এটা কেউ মাইনে নিতে পারছিল না। আর আমি যা ইনকাম করতেছি, আমার 10 টাকা না থাকলেও সব নেতারা খাচ্ছে। আমার বলতে হলো আমি বাঘ হয়ে বাঁচা থাকবো। ব্যবসা যা করছেন মানে ইয়াবা বিক্রি করে করছেন। হ্যাঁ, আমার টাকার দরকার নাই, পরিবহনে আমার টাকার দরকার নেই, সব নেতারা খাবে। আর এই পরিবহন জগতে যখন আমি বাসে কন্ট্রাক্টারি করি, এক ছেলে আছে মাসুদ নামে, ও আমার জীবনে হেল্প বললেও চলে, মানে হ্যাঁ আমার একটা ফার্স্ট জীবনের। হ্যাঁ নাম হলো মাসুদ। আমরা দুজন মামা বাগিনের মতোই চলি। হ্যাঁ আমার মামা ডাকি, আমিও এর মামা ডাকি। দুজন এত ঘনিষ্ঠ রিলেশন। এখন সে ড্রাইভার, মানে প্রত্যেক দিন একবার হলেও এর সাথে কথা হয়। এখানে আসার আগে কথা বলছি, ও মামা ঠিক আছে যা বলো সত্যি করে সবকিছু সুন্দর মতো বইল। পরে ওই মাসুদ আমার সাথে খুবই ভালো ছিল, মানে ও কিন্তু খারাপ কাজে ছিল না, কিন্তু কোনো একটা খারাপ কাজ হইলে ড্রাইভার স্টেপরে মাইরা যদি ক্যাশ টাকা টুকা রেখে দিতাম, মোবাইল রেখে দিতাম, তাইলে ওরে আমি বাঘ ওর বাসায় পৌঁছাই দিতাম। এই সময় ও কন্ট্রাক্টর ছিল। আচ্ছা, তারপরে এই শ্বশুর শাশুড়ির তালা দিয়ে রাখার পরে, ঝগড়া করার পরে শ্বশুর শাশুড়ি আমার বাসার মাল সাবানা সব নিয়ে এর বাড়ি চলে গেল। এখন আমার বাসা ফাঁকা। এখন আমি আত্মসম্মানের ভয়ে, আমার তো একটা মান সম্মান আছে, এত গালাগালি করলাম এত মানুষের সামনে, এই বাসা আবার কেমনে থাকি। রাত্রেবেলা বাসা চেঞ্জ করে ফেলছি। বাসা নিয়ে গেলাম কোচ্চা চমনি, ওইখান থেকে ব্যাচেলর বাসা থাকতেছি 1800 টাকা বাসা ভাড়া থাইকা। ওই আমার এই আগের যে বাসা ছিল মসজিদ কলোনি, এর পাশেই আর এক দাদা ডাকতাম, এর মুরব্বী আনিস ভাইদের বাড়ির কাছে, আনিস ভাইয়ের দাদা, ওর বাড়িতে ভাড়া থাকতো এক ঠাকুর গায়ের এক মেয়ে। ওর জামাই ভ্যান গাড়ি চালাইতো, মেয়ে এমনি দেখতে শুনতে ভালো। তো ওর জামাই ফালাই থুয়ে চলে গেছে। আমার এক রিলেটিভ খবর দিছে যে রে অমুকের বাড়িতে একটা মেয়ে থাকে, ওর জামাই ওরে ফালাই থুয়ে চলে গেছে। আমাকে আমার বউ তো বেড়া আমার ফালাই থুয়ে চলে গেছে, নাম্বার লো। তো ওর নাম্বার কালেকশন করছে, 2 দিন কথা বলছি, ওর সাথে রিলেশন হয়ে গেছে। বললাম যে তুমি আসো আমাদের অমুক জায়গায় আসো। আমাদের কাউন্টারটা ছিল আমাদের অফিস নিচতলায়, আর 2 তলায় এমনিতে কনফারেন্সের জায়গা আছে, ওইখানে বসে কথা বলতাম। তো বললাম যে আসো। তো আসার পরে আরে আমি এখান থেকে সরাসরি আমার বাসায় নিয়ে যাই, বেসালার বাসায়। ওইখানে বলি যে এটা আমার ওয়াইফ। এক প্রকার নেওয়ার সাথে সাথে ওর সাথে আমার মেলামেশা হয়ে যায় ওই মেয়েটার সাথে। ওয়াইফকে আবার এত গালাগাল মন্দ করার পরে, মারধর করার পরে নিয়ে গেল। তারপর ওয়াইফকে আমি রীতিমতো ফোন দিয়ে জ্বালা বাড়াই দিই যে এখন বাড়ি গেছো, এখন কি ভালো আছিস আমারে ছাড়া। এটা কি সেকেন্ড ওয়াইফ না ফার্স্ট ওয়াইফ? ফার্স্ট ওয়াইফকে আমি ফোন করি সব সময়। সেকেন্ড ওয়াইফের সঙ্গে কি অবস্থা তখন? কাট অফ। ওকে। সেকেন্ড ওয়াইফ 3 বছর অপেক্ষা করার পরে আবার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে। তারপরে বউ, আমার ওয়াইফ ফার্স্ট ওয়াইফ একদিন খবর পাইলো যে আমি আরেক মেয়ে নিয়ে বিশ্ব রোড থাকতেছি, বাসা চেঞ্জ করে। ওই ব্যাচেলর বাসা চেঞ্জ করে ওর সাথে 2 দিন মেলামেশার পরে আবার ফ্যামিলি বাসা নিয়ে নিছি বিশ্ব রোডের দক্ষিণ পাশে, আবার গোসপাড়া। মালিকরে বললাম যে আমার 2টা ওয়াইফ, একটা বড় একটা ছোট, এটা ছোটটা, তুমি যদি বাসা ভাড়া দিতে পারো, না দিলে নাই। তো দাপটের ছোট বাসা ভাড়া না দিলে আর সমস্যা হবে। তো ঠিক আছে কয় থাকেন। তো থাকলাম। ওই মেয়ের সাথে বিয়ের ফলপ দেখে দেখে থাকছি, বিয়ে কিন্তু করি নেই। ওইটা বিয়ের লোভ দেখে দেখে থাকছি। থাকার পরক্ষণে ওই আমার ওয়াইফ জানিয়ে গেল একদিন যে আমি এক মেয়ে নিয়ে থাকতেছি। হঠাৎ আমার ওয়াইফ, আমি অফিসের বাইরে, আমার আনিস ভাই এরকম ডেস্কটপের ভিতরে গেমস খেলতো অফিসে বসে বসে, যে নেতা ছিল আমার শ্রদ্ধেয় নেতা, উনি খুবই ভালো ভদ্র। তো উনি ল্যাপটপে গেমস খেলতেছে, এমন টাইমে আমার ওয়াইফ এসে, আমার ওয়াইফ ওই সময় আনিস ভাইকে ভালো মতো চিনে না, দেখে নাই। তো
তো আনিস ভাই জিজ্ঞেস করতেছে, ভাই আনিস ভাই কোথায় থাকে, এনে পাওয়া যাবে আনিস ভাই? মানে আনিস ভাই জিজ্ঞেস করতেছে। আনিস ভাই বলতেছে, আমি আনিস ভাই। কি হয়েছে? আমি কাউসারের ওয়াইফ। কাউসার কই? পরে আনিস ভাই আমার ফোন দিছে, আমি বাইরে, আনিস ভাই ভিতরে। ফোন দিতে আমি লগে লগে আইছি। আসার পরে ওই বাচ্চা মেয়েটার বয়স তখন 2 বছরে পড়ছে। মেয়েকে দেখলে কোনো বাবা সহ্য করে থাকতে পারে? তো ওরে কোলে নিলাম, কোলে নিয়ে একটা চিপস কিনে দিলাম, সাথে সাথে নিয়ে আনিস ভাইয়ের চাচার এখানে বাসা নিয়ে দিলাম, কবিরের এখানে বাসা নিয়ে। এই বাসা আবার মাল সামানা কিনলাম, ফার্নিচার কিনলাম, কিনে আবার রিলেশন শুরু করলাম। এই দক্ষিণ পাশে ঠাকুরগাঁয়ের মেয়ে, উত্তর পাশে আমার ওয়াইফ, হাইওয়ে রোডের 2 পাশে 2 জন। তো এই ঠাকুরগাঁয়ের মেয়েকে অনেক ডর ভয় দেখাইয়া বিদায় করছি। 2 মাস পর 2 মাস টাকা দিয়ে চালাইছি। বলছি যে তুই বিশ্ব রোড আসিস না, আমি চট্টগ্রাম চলে গেছি, বিশ্ব রোড আসলে তোরে নেতা মেতারা মারবে, আমি নাই, তুই আসিস না, আমি টাকা পাঠাবো, তুই চল। ঘর ভাড়াও দিছি, টাকাও দিছি। 2 মাস পরে আমাদের ঠাকুরগাঁয়ের তো আমাদের গাড়ি আছে, ওই গাড়িতে ফ্রি টিকিট দিয়া বিদায় করে দিছি। কয়েক মাস পরে সে আবার আইসা কুমিল্লা এফিসারে ভর্তি হয়েছে, দেখা হয়, তবে আগের মতো কথা হয় না। তো এবার আব্বাসের বাইশটা খুব বাইরে গেল, সে অলরেডি আমাকে আক্রমণ করছে। তখনও কি আপনি আবার ব্যবসা করেন? হ্যাঁ, এটা চলতেই আছে। তখন সে আমাকে একদিন আক্রমণ করলো ওদের এরিয়ায়। তখন আপনি কোথায়? কুমিল্লা বিশ্ব। কুমিল্লা বিশ্ব রোডে। ওকে। তো আব্বাসের বাইশটা খুব আমার উপর খেপা, ওর চাচাকে যাকে মেরে ফেললেন। হ্যাঁ, ওরা জানতো যে আপনি কাজটা করেন? হ্যাঁ জানতো, কিন্তু কিছু করার ছিল না। কেন? ক্ষমতায়, মানে আপনি পলিটিক্যাল সাপোর্ট পেতেন? হ্যাঁ। তো তারপরে ও তো জানতো যে কারা মারছে, এদের ফ্যামিলি থেকে জানতো। তো ও আমাকে একদিন আক্রমণ করলো ওদের এরিয়া, কিছুই করতে পারে নাই। মানে আমরা যেই 80,000 টাকা দামের একটা প্রাইভেট কিনছিলাম, ওই প্রাইভেটটা দিয়ে আমরা দলপল সবাই চলাফেরা করতাম, আর কি মোটরসাইকেল ছিল। এগুলো নিয়ে আপনারা মানে দেখাতেন লোকজনদেরকে? হ্যাঁ। তো ওইভাবে চলতাম, চলার পরে আব্বাসের আমাকে আক্রমণ করলো, করার পরে কিছুই করতে পারলো না, আমাদের গাড়ির গ্লাসটি ভেঙে ফেললো, আমরা চালাইয়ে চলে আসছি, ট্রেনে চলে আসছি, কিছুই করতে পারে নাই। এই তো এখন টার্গেট হয়ে গেল আব্বাসের বাতিজা। টার্গেট মানে কি? ওকে মেরে ফেলবেন? ওকে মেরে ফেলবো, মানে টার্গেট ফাইনাল, মানে যাকে ফাইনাল করবো সে শেষ। তখন সবারে জানা দিলাম যে ওরে শেষ করতে হবে, কখন একে বাটে পাওয়া যায় দেখো। তখন সবাই সিস্টেম মতো শুরু করছে খোঁজা, ওকে কখন বাটে পাওয়া যায়, এই নিয়ে ওকে নিয়ে ঘুরতেছি। আর ওইদিকে আমার যে মামা, আমার আদম ব্যবসা করতাম যার সাথে, ওই মামার সাথে আমার বড় মামা, মেজো মামা নৌবাহিনী, ওদের সাথে দ্বন্দ্ব। ওই মামার ওয়াইফরে বাড়িতে কাঠ, লাকড়ি, গাছ যা কাটে জ্বালানির জন্য কিছু দেয় না, এগুলো নিয়ে দ্বন্দ্ব। আমি বলতেছি আমি দেখতেছি। তখন ওই মামার শ্বশুর বাড়ি গেলাম, মামির কাছে। মামি ওখানে বেড়াইতে গেছে, এদের বাড়ি যাই না, কারণ ওই যে বড় মামার টাকা মাই রেখেছি, এই কারণে যাই না। মামির বাপের বাড়ি যেয়ে মামির সাথে কথা বলছি। মামা এখন আদম ব্যবসা শেষে এখন সৌদি আরব দোকান দিছে, এখন সৌদি আরব আছে। তো এই মামাকেও আমি ধ্বংস করে দিছি, এটা লাইনে আসতেছে যে আমি মানুষ যার নুন খায় তার সাথে নেমো খারামি করে না, আমি যার নুন খাই তার সাথে নেমো খারামি করি। শুনি আমরা স্টেপ বাই স্টেপ। তারপর পরে ওই মামির এনে যায় প্ল্যান করলাম যে নৌবাহিনীর আবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। মানে আপনার যে মামা নৌবাহিনীতে কাজ করে? হ্যাঁ, ওর ওপেন হার্ট হয়েছিল, আবার এখন রিটায়ার্ডে বাড়িতে আছে, কুমিল্লা বাসাবার নিয়ে থাকে। তো ওনাকে আমার গ্রুপ দিয়ে যেভাবে হোক মেরে ফেলবো, মামির সাথে প্ল্যান করতেছি। শরাফত আলীকে মেরে ফেলবো, মানে যে মামা আপনার নৌবাহিনীতে কাজ করে? হ্যাঁ, যে মামা নৌবাহিনীতে কাজ করে, এই শরাফত আলীকে মেরে ফেলবো। আমার ছোট মামনির সাথে প্ল্যান করতেছি। ছোট মামনির সঙ্গে প্ল্যান করতেছি? মানে ওনার ওয়াইফের সঙ্গে? তাহলে আমার এই নৌবাহিনী মামার ছোট ভাইয়ের ওয়াইফের সাথে, যেটা আদম ব্যবসা করতো। কেন প্ল্যান করতেছেন এটা? হচ্ছে জ্বালাইতেছে বাড়িতে, জ্বালানি দিচ্ছে না, লাকড়ি দিচ্ছে না, কোনো সুবিধা দিচ্ছে না, সবকিছু নিয়ে মানে ছোট মামানিকে জ্বালাচ্ছে। মানে তখন মামানি আমার খবর দিল, মামানি জানতো যে আমি ডেঞ্জারাস একটা খারাপ রাস্তায় আছি। ওকে। মামানিও চাচ্ছিল যে কিছু ব্যবহার করুক আমাকে, ঠিক আছে। তো প্ল্যান করতেছি, এরকম কথাটা মুখেই আছে। এরকম সময় ফোন গেছে যে নৌবাহিনী মামা শরাফত আলী ও স্ট্রোক করে মারা গেছে। ঠিক ওই মুহূর্তে ফোন গেছে। তখন তো কি আল্লাহর কি কৃপা, মানে যারে মারতে প্ল্যান করতেছি এরে আল্লাহ নিয়ে গেছে। তারপরে গেল এটা, আমি ওরে মাটিও দিতে যাই নাই, আমার ওয়াইফও যাইয়া ওর লাশ দেখে আসছে। তারপরে গেল এটা। তো এবার আব্বাসের বাতিজারে নিয়ে শুরু করলাম কাজ। আব্বাসের বাতিজারে খাইতে হবে, এটাই আমাদের প্ল্যান। তো এরকম ঘুরতে 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 পাই না আব্বাসের বাতিজারে, বাড়ি পাই না। হঠাৎ একদিন আমাদের 2 ছেলে কোটবাড়ি আব্বাসের বাতিজারে পাইয়া বসে মোটরসাইকেলে। ওই তো মামারে আটকাই ফেলছে, আব্বাসের বাতিজারে আটকাইয়া ওইখানে আমাদের ফোন দিছে। 8-9 মিনিটের ভিতরে আমরা যাই হাজির। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নাম্বারে 09613 892 892। আমি আবারও বলছি 09613
892-892। প্রিয় শ্রোতা, প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিবর নতুন সংযোজন জেবিএসবি আনসেন্সর্ড। এগেইন আই এম রিপিটিং, জেবিএসবি আনসেন্সর্ড। খুবই দুঃসাহসিক একটি রেডিও প্রোগ্রাম আমি বলবো, যারা মিস করবেন তাদের জন্য বিরাট মিস। মোস্ট ওয়েলকাম, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। কাউসারের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। কাউসার, আমরা যেখানটায় ছিলাম তারপর 9 মিনিটের মধ্যে গিয়ে হাজির। হ্যাঁ, 8-9 মিনিটের ভিতরে যে হাজির কোটবাড়ি বিশ্ব রোডের মাথায়। ওকে যে অ্যাটাক করলাম, ওর মোটরসাইকেল আমাদের ছেলে একজন চালায় নিয়ে আসলো, আর ওকে প্রাইভেটে করে নিয়ে গেলাম। নিয়ে যাইয়া বড়ুয়ার দিকে নিয়ে গেলাম, বাতাইছড়ি এরিয়াতে। রাত্র তখন বাজে 11টা। যাওয়ার সময় কি কত কথা বলতেছিল না? কারণ ও তো বুঝতে পারছিল একটা, ও তো বুঝতে পারছে দুর্ঘটনা হবে। ওকে তো আমরা নিয়ে যাচ্ছি জোরপূর্বক ধইরা। ও কোনো রিকোয়েস্ট কোনো রিকোয়েস্ট কি করবে ও? ওকে তো চাইপাটাইবা ধরে রাখছি আমরা। ওর রিকোয়েস্ট তো এখন কেউ শুনবে না। একজন তো বাঁচার জন্য অনেক প্রকার রিকোয়েস্ট করতে আছে, যে আমাকে ছাইরা দে, আমার ক্ষতি করিস না, তোরাও বাঁচতে পারবি না, এরকম তো অনেক কিছু বলতেছে। তারপরে তো আমরা নিয়ে গেলাম নির্জন এরিয়ায়, মানে ওইদিকে পাহাড় পর্বত। আর রাত্র 8টার পরে শুধু শিয়ালের ডাক শোনা যায়। শিয়ালের ডাক শুনলে এমনিতেই ভয় লাগে। ওইদিকে নিয়ে যাইয়া ওকে আমাদের ছেলেবেলারা সবাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই যে মাঠের ভিতরে যে মেশিন থাকে না, পানির ডিপ, যেগুলো দিয়ে ধান খেতে পানি দেয়, ওই নির্জন জায়গায় একটা ডিপ আছে ওইদিকে, বাতাইছড়ি জগদাসার নামে জায়গা। ওই ডিপের গড়ে ওরে নিয়ে গেছি গাড়িটার রাস্তা থামাইয়া, মানে রাতের বাজে 11টা। ওই সময় রোডে মানুষ থাকে না। তারপরে ওকে ওই মেশিনের ঘরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওকে সবাই অনেক রিকোয়েস্ট করতেছে, সবাই ওরে চাইপে টাইপে ধইরা, মানে ওরে একটাও পোস্ট দেওয়া হয়নি ছুরি দিয়া। ওরে সবাই শরীরে চাইপা ধরে রাখছে, আর ওকে গলায় চাইপা শ্বাসরোধ করে মারা হয়েছে। কে করছে কাজটা? কাজটা আমরাই করছি, তবে আমরা চাইপা ধরে রাখছি। আমি, আমাদের সাথে আরেকজন পিচ্ছি ছিল, ও খুব জঘন্য ডেঞ্জারাস, মানে ওই গলায় সাপ চাইপা ধরে ওকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মারলেন তারপর? মাইরা তারপর ওইখানে পালাই দিয়ে চলে আসলাম। যে যার যার মতো পলাতক, রাতে থেকেই গাড়ি টাড়ি যে যেমনি বাসে যেদিকে নিয়ে গেছে। আমি সুন্দর মতো চলে গেলাম আবার চট্টগ্রাম যাইয়া বাটিয়ালি, চট্টগ্রাম বাটিয়ালিতে উঠছি। আচ্ছা। বাটিয়ালিতে আমার নোয়াখালীর একটা ফ্রেন্ড আছে, নাম হলো বেলাল ভাই। উনি কাউন্টার দেখাশোনা করে। ওনার বাসায় থাকলাম। থাকার পরের দিনে আমি আমার পাসপোর্ট টোকেন করতে জমা দিয়ে দিই, ইন্ডিয়া চলে যাব। আচ্ছা। 7 দিন পরে আমাকে ইন্ডিয়ান ভিসা লাগাই দিছে দালাল, চিটাং এম্বাসি থেকে। আচ্ছা। ইন্ডিয়ান ভিসা লাগাই দেওয়ার পরে মেডিকেল ভিসা লাগাই দিছে যাতে বেশি দিন থাকতে পারি। তো আমি চলে গেলাম ইন্ডিয়া, বেনাপোল হইয়া বর্ডার হইয়া ইন্ডিয়া চলে গেলাম। যাইয়া কলকাতা থাকলাম 3 দিন। 3 দিন থাকার পর ট্রেনের টিকিট কেটে একবারে ব্যাঙ্গালোর চলে গেছি। ব্যাঙ্গালোর ঘুরতেছি, থাকতেছি, মানে আরো কত বাঙালি আছে এদের সাথে পরিচয়। এভাবে 3 মাস কাটালাম ব্যাঙ্গালোর। 3 মাস কাটানোর পরে দেশে আসলাম। আইসা বিশ্ব রোড সম্পূর্ণ ত্যাগ, ব্যবসা বাণিজ্য যা আছে সব কাটিং, কোনো কিছুতেই আর যাচ্ছে না, সব চিরবিদায়। আসার পরে আমার ফার্স্ট ওয়াইফের ঘরে ছেলে আমার একটা পেটে। আমি আসার 7 দিন পরে ছেলে ডেলিভারি হয়েছে। ছেলে ডেলিভারি হওয়ার পরে সুন্দর ছেলে হয়েছে, খুশি চলতে এসি। শ্বশুর বাড়ি আইয়া উঠলাম। ওইটা শ্বশুর বাড়ির পাশেই একটা বাসা নিচ্ছি আমরা। আচ্ছা। বাসা নিয়ে এখানে বেশ কিছু ফার্নিচার কিনছি, প্রায় 2 লাখ টাকার মতো। আচ্ছা। কিনে বাসায় উঠেছি, ওই বাচ্চা নিয়ে থাকতেছি। তবে দুঃখের বিষয় ওই বাচ্চাটা সুস্থ থাকে না, সবসময় অসুস্থ। এখন মোটামুটি একটু সুস্থ আছে। ওই বাসা নিয়ে থাকতেছি সুন্দর মতো। এবার খবর পাইলাম আমার মামা সৌদি আরবতে আসছে, ছোটটা, যেটার সাথে আদম ব্যবসা করতাম। তো এই মার্ডারের ব্যাপারেও কোনো সমস্যা হচ্ছে না, দেশে নাই কেউ। আচ্ছা। আমি ইন্ডিয়াতে, আর যে যার যার মতো পলাতক, কারোর সাথে কারো যোগাযোগ নাই। আমার অতীত জীবন সম্পূর্ণ ক্লোজ করে দিছি, নতুন জীবন শুরু করছি। আইসা ওই বাসাতে সুন্দর মতো কাটাইতেছি দিন। শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা হচ্ছে না, এদের বাড়ির পাশেই থাকছি। ওরা আমার বাসায় আসছে, তরকারি টরকারি যা লাগে ওরাই দিচ্ছে, কিছু কিনা লাগতেছে না। আর চাউলটা কিনা লাগতেছে, সুন্দর মতো চলতে আসি। ফাঁকশাক আমি করতেছি বেশিরভাগ, ওয়াইফ বাচ্চার জন্য পারে না। তো থাকতেছি, চলতেছি। মামা আসছে বিদেশ থেকে শুনলাম। আসার আগে আবার মামা, আমার ওয়াইফ একটা কম্বল চাইছিল, মামা কম্বল পাঠাইছে। তারপরে ওই মামা আসছে, আসার 7 দিন পরে মামা ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পরে হসপিটালে ছিল। আমার ছোট ভাই তখন ওমান থেকে আসছে। আমার ছোট ভাই দেখাশোনা করতে, ব্যায়াম ট্যাম করতো। আমার মামা যেটা আমার সমতুল্য, ওইটাও আসছে। ওমান থাকে দুজন, আমার ছোট ভাই আর আমার ছোট মামা। তো এরা দেখাশোনা করতো, ওই মামারে ব্যায়াম ট্যাম করাইতো। হাত পা এগুলো তো অবশ্যই গেছিল প্যারালাইসিসের মতো। তো মামার স্ট্রোকের প্রায় 20 দিন পরে আমি
মালয়েশিয়ার জন্য টুরিস্ট ভিসা লাগাই, 60,000 টাকা কন্টাকে ভিসা করি, কইরা $500 সাথে নিয়ে মালয়েশিয়া যাই। যাওয়ার পথে মামারে দেখে যাই, মামা খুব কান্নাকাটি করলো, বাগিনা তুই ছিলি সবচেয়ে আদরের বাগিনা, সবার বড় কিন্তু আমি সব বোনেদের। তো দেখে যাই, যাওয়ার পরে আমার যাওয়ার আগে আমি আবার মারে আমার আম্মুরে 1 লক্ষ টাকা দিছিলাম, এই আমার টাকা শর্ট পড়ে যায়। যদি ওই 1 লক্ষ টাকা আমি ডলার করে নিয়ে যেতাম তাহলে আমি মালয়েশিয়া ঢুকে যেতে পারতাম। 500 টাকা আমার কাছে ডলার আছে, 1 সপ্তাহ আমার রিটার্ন টিকেটের ডেট। এখন মালয়েশিয়া পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছে না, এয়ারপোর্টে আটকে দিছে ইমিগ্রেশন অফিস। ওই সময় গরম ছিল এয়ারপোর্ট, ওই যে ওইখানে ফিঙ্গারিং চলতেছে, অবৈধ লোক বৈধ করতে আছে, এই জন্য আমাকে ঢুকতে দেয় নাই, আমি আটকে গেলাম। 3 দিন পরে ওইখান থেকে ফেরত আসি, আইসা মামা ফোন করে তুই আয় বাড়িতে, ঢাকা আইসা অপেক্ষা করতেছি হোটেলে, বাড়ি যাচ্ছি না, টাকা পয়সা খরচ হয়ে গেছে। তো মামা হাত খালি, আমার একটা পলিটিক্স করতেও আমার বুদ্ধি হলো ওইটা, গাড়ি কিনেন একটা, অনেক ইনকাম প্রতিদিন। যদি ঠাকুরগাঁও গাড়িটা চালাই আমাদের কাউন্টার থেকে, মানে আমি কিন্তু যাই না ওইখানে, ওইটা মামা জানে না ওইখানে যে আমার মার্ডার মুডার এত কিছু। মামারে আরেকখান দিয়ে আরেক পদ্ধতিতে বেচে দিতে আসি, মামার কাছে নাই টাকা, কত জায়গায় লাভ এটা বেচে পাচ্ছে না। মামা মামি তো এখন ইনকাম দেখে গাড়ি কেনার জন্য পাগল হয়ে গেছে। আমার এক বন্ধুরে ফোন দেই, এরশাদ তোদের আজকে ইনকাম কত হয়েছে? হ্যাঁ বলে যে 80,000 90,000, মানে ছাদে এত মাল আছে, এত টাকার ভিতরে এত যাত্রী। হ্যাঁ, ওগুলো শুনে মামা মামি পাগল, মানে কবে গাড়ি কিনে দিব। এখন টাকা কোনো কিছু ব্যবস্থা করতে পারতেছে না। এখন সিস্টেম করছে কি, ব্রাকের থেকে কিস্তি উঠাবে, ব্রাক ব্যাংকের থেকে। কিস্তি কিভাবে উঠাবে? জাগার দলিল টলিল সব নৌবাহিনী মামার কাছে, ও তো মারা গেছে, দলিল ওরা দিচ্ছে না, দলিল তো লাগবে, দলিল লাগবে, আরএস খতিয়ান লাগবে। এখন একটা জায়গা আমার মামা কিনছিল, ওইটা কিনার সময় আমিও টাকা দিয়েছিলাম 20,000, ওই জায়গার দলিলটা মুহুরির কাছে ছিল। আচ্ছা, ওই দলিলটা আমি নিজে যাইয়া সংগ্রহ করি, করার পরে ওই দলিলের খতিয়ান যার থেকে কিনছি এর কাছে চাইছি দেয় না। 2,000 টাকা দিয়ে ওই দলিলের খতিয়ান RSBS সব অরিজিনাল বাইর করি আমরা, যার থেকে কিনছি ওর 14 গোষ্ঠীর সম্পত্তির খতিয়ান। ওগুলা বের করে আনে, আমরা ব্রাকে জমা দেই। ব্রাকে আমাদের রোজার ঈদ থেকে কুরবানি ঈদের 1 মাস আগ পর্যন্ত ঘুরাইছে, মানে মোটামুটি 2 মাস ঘুরাইছে। ঘুরানোর পরে আমাদের লোন দিল 4 লক্ষ টাকা। আচ্ছা, মামানিরে আবার এর মধ্যে মানে লোনের সর্ব সহযোগিতা আমি করছি, মানে আমাদের পাশের বাজারে কালীর বাজার থেকে লোনটা উঠেছি ব্রাক ব্যাংকের। তো এটার জন্য সহযোগিতা আমি করছি, দৌড়াদৌড়ি কাগজপত্র এটা ওইটা সবকিছু। আবার ফুরবালি ব্যাংকে মামানিকে অ্যাকাউন্ট করে দেওয়া লাগছে, অ্যাকাউন্টের মাধ্যমে লোন দিছে চেক। তো ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠেছি আমি চকের যাইয়া, মামার তখন দৌড়ে হাঁটান লাগে, দৌড়ে হাঁটাইতাম। হ্যাঁ, তো ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠানোর পরে 4 লক্ষ টাকা মাইরা দেওয়ার চিন্তা ছিল আমার। এর আগে মামারে আনোয়ার খান মেডিকেল কলেজে নিয়ে এসেছি ধানমন্ডি। আচ্ছা, ACS করলো একটা, যেটা স্ট্রোক করছে। আচ্ছা, 3 নম্বর মামা, যেটা আদম ব্যবসা আইনা, ওইখান থেকে আরে ডাক্তার টুক্তার দেখাইয়া রাত্রেবেলা আবার চলে গেলাম গাড়ি করে। তো ওইখানে 20,000 টাকা আদায় করে লাইছি সকালবেলা। বলছি যে গাড়ির মালিকরা অ্যাডভান্স দিতে হবে, নাহলে গাড়ি বিক্রি করে দিবে, এত কম দামের গাড়ি পাবো না। আচ্ছা, 20,000 নিয়ে নিলাম, নিয়ে আমার হাতকালি সংসারের খরচ করলাম। তারপরের ক্ষণে ওই 4 লক্ষ টাকা উঠানোর পরে এদের আবার ওই যে ওষুধ বড়ি এমনি এমনি হসপিটালে, শ্বশুর বাড়ির লোকজন আবার খুব ভালো, অনেক হেল্প করে ওরে। ওদের সম্পদ আছে কিন্তু এখন বিক্রি করতে পারতেছে না, সম্পদ বাঘ হয় না, এই বিদায় নানা মরে গেছে, ঠিক আছে, এই বিদায়। তো আমি ওই মামার 4 লক্ষ টাকা উড়ে 1.5 লক্ষ টাকা মামা এনে দিলাম, 2.5 লক্ষ টাকা আমি আরেক ব্যাংকে আমি করলাম, এটা আমি বাসায় নিয়ে যাই, কালকে ব্যাংকে জমা দিব। কয় না হবে না। এরা যে পুরোপুরি বিশ্বাস করে আমাকে তেমনও না, কারণ এরা বোঝে যে আগে কিছু চিটারি করছি আমি অন্য মামার সাথে, অন্য কারোর সাথে, আমার মার সাথেও, ঠিক আছে, এই কারণে পুরোপুরি বিশ্বাসই না। আর পলিটিক্স এর ব্যাপারে আমি খুব গ্রাজুয়েট, কেউ যাকে আমি ওই ট্যাবলেটটা খাওয়ামু সে শুধু আমাকে বিশ্বাস করবে। আশেপাশে যদি হেরে কেউ এসে বলে যে হ্যাঁ তোমার টাকা খাই যাবে, এই করবে এই করবে, কখনো বিশ্বাস যাবে না। ওকে, তো তারপরে এইভাবে চলতেছে। মামানি টাকা দিবে না, বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই তুমি, মানে আমাকে অন্যভাবে বুঝাচ্ছে যাতে আমি রাগও না হই, বুঝতেও না পারি। তাহলে মামি, তাহলে আমিও বলতেছি সোর দিয়া, মামি তাহলে সমস্যা নাই, টাকা তো গাড়ির মালিককে দিতে হবে, এর অ্যাকাউন্টে জমা দিতে হবে তো, কালকে দিলেও দিমু, আজকে দিলেও দিমু, অ্যাকাউন্টে জমা দিয়া আমরা বাড়ি চলে যাইয়া কালকে গাড়ি আনতে চলে যাবো। গাড়ি কুষ্টিয়ে গেছে, ঢাকা আইলে আমরা গাড়ি নিয়ে আসবো, যে মামারও নিয়ে দেয়, প্রাইভেট কার ঠিক করে রাখছি। হ্যাঁ, প্রাইভেট কার দিয়ে মামার নিয়ে যাবো। পরবর্তীতে টাকা নিয়ে চলে গেলাম কুমিল্লা যমুনা ব্যাংকে, ওইখান থেকে চেক লইলাম, জমা দেওয়ার চেক লইয়া মামানির সাইন করাইলাম। বললাম যে শিক্ষিত মানুষ তাও এত বোকা, বললাম যে আপনার সাইন করেন, নাহলে টাকা জমা দেওয়া যাবে না। মামানি সাইন করছে, ক্যাশের সামনে যে আমার নামে তাড়াতাড়ি করে আমার অ্যাকাউন্ট লেখা, আমার নাম লেখা 2.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিছি।
আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল 2.5 লক্ষ। কুমিল্লা সালাউদ্দিন হোটেলে 3 জন খাওয়া দাওয়া করলাম, কইরা সিএনজি দিয়া, সেই সিএনজিতে ঘোরাফেরা করতাম সবসময়। সিএনজি ওলার দিলাম 5,000 দিয়ে পরে বাড়ি চলে গেলাম যার যার মতো, যার যা। আমি আমার বাসায়, মামা মামির বাড়িতে চলে যাওয়ার পরে তারপর দিন সকালবেলা আমি বের হয়ে গেলাম। এর মধ্যে অনার্স ফার্স্ট ইয়ারে পরে খুলনার একটা মেয়ে, এর নাম হলো তুলি, উসামা আক্তার তুলি। ওর সাথে আমার খুব বেশি অনেক কথা হইতো, খুব ভালো রিলেশন। তো ওর বোন জামাই ছিল বাবুল ভাইয়ের সাথে কথা হইতো। চলে গেলাম আমি বাগেরহাটে, বাগেরহাট খেগড়াঘাট ওই জায়গার নাম। আচ্ছা, ওইখানে যাই আমি ওই মেয়েটার সাথে বিয়ে করি আবার। 3 নম্বর বিয়ে। 3 নম্বর বিয়ে। ওই বিয়েটা কইরা পরে ওইখান থেকে ওরে নিয়ে সুন্দর মতো ওদের এখানে আমি অনেক বড় লোক এরকম দেখাইছি, অনেক খরচ করতাম। আর ওর বোন আমাকে বিয়ে দিয়ে দিছে। ওরাও খুব ভালোবাসতো আমাদেরকে। ওদেরকে সুন্দর মতো আমি থাকতাম ওইখানে। বিয়ে করে 15 দিনের মতো ছিলাম। কুরবানি ঈদ ওদের এখানে করছি, গরু টরু আমি। পরের দিন বিকেল সন্ধ্যায় আমরা গাড়িতে উঠে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রামে বাসা নিয়েছি বাটিয়ালিতে। এইখানে বাসা নিয়ে সুন্দর মতো সংসার করতেছি। আর এ বলছে একদিন যে আখের রস খাবে, আমার ওয়াইফ, জি, 3rd ওয়াইফ, 3 নম্বরটা। তো আমি মনে মনে কই তোমার সাথে তোমার সংসার করার ইচ্ছে নেই, আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে 2টা। মনে মনে বলতেছি আখের রস একদিনই খাওয়াবো তোমারে। তো যখন আমার চলে আওয়ার ইচ্ছে হয়েছে, জি, তখন ওই বিয়ের পরে বুঝতে পারছি মেয়েটা অনেক রোগা, মানে সারাস কোনো অসুস্থই থাকে, শুধু বমি করে। তাইলে আমার মন থেকে উঠে গেল, আমার আর ভালো লাগলো না ওইটা। তারপরে আখের রস একদিন আনলাম, ওইটার সাথে 5টা ঘুমের ওষুধ দিছি। আপনি চাচ্ছেন তাকে মেরে ফেলতে? না, তাহলে ঘুমের আইকে চলে আসবো। ও আমাকে এত ভালোবাসতো, মানে এরে ফালাইয়া ওয়াশরুমে যাওয়ার মতো ক্ষমতা নেই। বলেন তারপর? তো 5 দিছি, দিয়ে মিশাইয়া আখের রসের সাথে ঘরে নিয়ে আসছি। আমি ওয়াশরুমে গেছি, বলছি যে তুমি এটা খাইও না, আমি ওয়াশরুম থেকে আসি। আইসা দেখি সে খাইয়া ঘুমাই ফেলছে। ওকে। খাওয়ার সাথে সাথে সে ঘুম। তাড়াতাড়ি করে আমার পাসপোর্ট, সিম কার্ড, মোবাইল টোবাইল যা ছিল ঘরে, ওর কানের, নাকের, গলার স্বর্ণ যা ছিল সব খুলে নিয়ে আমি ইমার্জেন্সি বেরিয়ে চলে আসছি। আসা ফেনিয়ে এসে একটা হোটেলে থাকছি রাত্রবেলা। ওয়াইফরে বলছি যে তুমি তোমার অম্মক আত্মীয়র বাড়িতে চলে আসো, ক্যান্টনমেন্ট ইংরেজ কবরস্থান। ওয়াইফ মানে হচ্ছে আপনার আগের ওয়াইফ? ফার্স্ট ওয়াইফ। মেয়েটারে রাইকে ছেলেটা নিয়ে চলে আসছে। আমি ওইখানে ওয়াইফের সাথে একদিন থাইকা পরের দিন চলে গেলাম আমি সাভার। আমার বিয়ের টিসি জগতের কন্ট্রাক্টর রুহুল আমিন ভাই, খুব ভদ্রলোক, চাঁদপুর বাড়ি। ও এখানে এখন জুতা দোকান দিয়েছে, আব্বাস সুপার মার্কেট। ওকে। সাভারে জামগড়ায় ফ্যান্টাসির সামনে। ওকে। ওইখানে চলে গেলাম। ওর এখানে যে 15 দিন থাকলাম। 15 দিন থাইকা সুন্দর মতো খাওয়া দাওয়া করে থাকলাম। থাইকা পরে একটা জবের জন্য আমি এই এরিয়া আসছিলাম, এখন যেখানে থাকতেছি। ওই জবটার জন্য আমি ট্রেনিং করছিলাম প্রায় 1 মাস। ট্রেনিং করার পরে ওই জবের সার্টিফিকেট নিয়ে আমি আরেকটা ছোট কোম্পানিতে জব করতেছি। স্যালারিও মোটামুটি ভালো। এখন এই জায়গায় আসি, ওই এলাকাও যাওয়া হয় না, বিশ্বরে যাওয়া হয় না। ওয়াইফ মাঝে মাঝে এখানে আসে, 10-12 দিন থেকে চলে বুঝতে যায়। পেরেছি। আপনি যে কনফেসটা এখানে করলেন, যে অপরাধগুলো, দুটো খুনের সঙ্গে আপনি জড়িত, এবং আরো অন্যান্য যে অপরাধগুলো, ড্রাগের সঙ্গে আপনি জড়িত, ড্রাগ নিজে নিয়েছেন, এই বিষয়গুলো আজকে আপনি রেডিওতে কেন বলতে আসলেন? আপনি যে ফোন কলটা আমাদের এখানে পাঠিয়েছিলেন, ওখানে বলা ছিল যে 3 টাকার জন্য আমার এই সন্ত্রাসী জীবন। আমি শুনলাম, পুরোটা আমার কাছে সেটাই মনে হয়েছে। 3 টাকার সেই বিধ্বংসী অ্যাটিটিউড ছোটবেলায় আজকে আপনাকে লাখ লাখ জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কি বলতে চান আসলে? কেন হলো? কিছু বলার আছে? কেন হলো আমি দোষ দেই শুধু আমার বাবার। এখনো আমার বাবার সাথে আমার কথা হয় নাই। ওই লাস্ট কথা প্রায় 10-12 বছর তো হয়ে গেছে, কথা হয়নি এখনো। আমার বাবা এখনো মালয়েশিয়া থাকে। আমার বাবাও কোন দুঃখে দেশে আসে না তা আমি জানি না, তবে 1 মাসের জন্য দেশে আসছিল। আমি প্রাইভেট কার দিয়ে যাইয়া দূরের থেকে দেখে চলে গেছি, বাবার সামনাসামনি দেখা করি নাই। লিসনারদেরকে কিছু বলবেন? না, কিছু বলার নাই, তবে সামান্য কিছু কথা বলবো, যাতে আমার মতো অপরাধ যেহেতু কেউ না করে। সবাই যেহেতু বাবা আমাকে ভালোবাসে, এখন বুঝি যে কেন পড়ালেখা করলাম না। আর বাবা মা শাসন করে, সব ছেলে মেয়ের ভালোর জন্যই করে। বাবা মা সবারই ভালো চায়। বাবা মা চায় না যে আমার ছেলে খারাপ হয়ে যাক। বাবা মা মানে শাসনের ভিতরে কিছু পার্থক্য থাকে, পার্থক্যের কারণে ছেলেরা না বুঝে পরে খারাপ হয়ে যায়। যদি আমি বুঝতাম যে আমার বাবা আমাকে এভাবে মাইরা দূরে ভালো করতে চাচ্ছে, তাহলে আমিও ভালো হয়ে যেতাম, আজকে আমিও শিল্পপতির কাতারে থাকতাম। আমার বাবা এখন আমাদের গ্রামের মধ্যে একজন, আমাদের ফ্যামিলি মানে খুবই অর্থ সম্পদ আছে আমাদের এখন, তবে আমি ফ্যামিলি ছাড়া তেজ্য পুত্রের মতো। প্রিয় শ্রোতা, আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি কাউসার, তার কাহিনীর ভিতরে অপরাধ আছে, এটা ঠিক আছে,
আমি যেটা বলতে চাচ্ছি, এই যে যত অপরাধের কাহিনী দেখতেছি সব জায়গায় কিন্তু একটা জিনিস কমন দেখা যায়, যে ঘর থেকে কোনো না কোনো ভাবে তারা বের হয়ে যায় ছোটকাল থেকে। এখন আমাদের সমাজের মানুষদেরকে, পরিবারের মানুষদেরকে একটা বুঝতে হবে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে অথবা সমাজবিদ যারা আছে তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে যেই সন্তান বা ছেলে মেয়েগুলি অল্প বয়সে সংসারে টিকতে পারে না, সংসার থেকে বের হয়ে যেতে হয়, তা পরিবারের কারণে হোক অথবা দারিদ্রতার কারণে হোক বা অন্য কোনো সন্ত্রাসের কারণে হোক, তারা যখন রাস্তায় নেমে যায় তখন কিন্তু তাদের অবস্থা হয়ে দাঁড়ায় যে কোনো একজন লোক তাকে পিক আপ করতে পারে, তাকে ধরে নিয়ে যেতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ক্ষমতাশালী ব্যক্তি, রাজনৈতিক কোনো গোষ্ঠী তাকে ব্যবহার করে। আমাদের কাউসার সেরকম একটা পরিবহন সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং সেই সুযোগে সে এই মানে শক্তিশালী একটা গ্রুপ, যে গ্রুপ এই বিভিন্নভাবে টাকা কামায় এবং শক্তি প্রদর্শন করে, সে তাদের সঙ্গে থেকেছে এবং সে প্রভাবশালী হয়ে উঠেছিল। তখন কাউসাররা ওইরকম জায়গা যদি পায় এবং তারা যদি ক্ষমতা পায়, টাকা পায়, তাহলে তো তাদের অপরাধী হওয়ার তো খুবই স্বাভাবিক। সেই শক্তির কারণেই যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার আছে, তখন ওই শক্তি তো এক পক্ষ দুই পক্ষ থাকি। অন্য এক পক্ষ যখন দেখতো যে এই পক্ষ খুব বেশি সব আয় উপার্জন নিয়ে নিচ্ছে, তখন ওই পক্ষ তাদেরকে সরাই যেতে চেষ্টা করেছে। তখন তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, তাদেরকে রক্তাক্ত হয়েছে এবং অন্য পক্ষের একজনকে এই কাউসার এবং তার অনেরা মার্ডার করেছে। শুধু তাই মার্ডার করে নেই, যাকে মার্ডার করেছে তার বাগনাও হয়তো ওই পক্ষে ছিল এবং সেও হয়তো ওই মামার প্রতিশোধ দিতে চেয়েছিল বা তাদের বিপক্ষে ছিল। শেষ পর্যন্ত তাকেও মারতে হয়েছে। অর্থাৎ দুইটা হত্যাকাণ্ড তাদেরকে করতে হয়েছে এবং এই সবচেয়ে কারণটাই হচ্ছে ওই পরিবহন সেক্টরের দুর্নীতি এবং সেখানে অপশক্তি যে আছে, রাষ্ট্র সেই ব্যবস্থা নিতে পারে কিনা। এই যে অনুষ্ঠানটা আমরা শুনতেছি, এটা নিশ্চয়ই সবাই শুনতেছেন এবং আমাদের পলিসি মেকারও শুনতেছেন, তাদেরকে এগুলি দেখতে হবে। তবে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, কাউসার পরিবহন সেক্টর ছেড়ে দিয়ে সংসার নিয়ে এসে এক জায়গায় এসে আছে, সে ওই দন্দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এটা একটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ সে করেছে, তাকে এই জন্য সেলিউট জানাতে হয়। সেই মাঝখানে পরে যে অপরাধ করেছে সেই জন্য হয়তো তাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু সে বর্তমানে যে কাজটা করেছে বুদ্ধিমানের কাজ করেছে। যারা অনুষ্ঠান শুনছেন, যারা কাউসারের মতন এরকম বিভিন্ন শক্তি কেন্দ্রে থেকে, অপশক্তির কেন্দ্রে থেকে নিজের ক্ষমতা দিয়ে বা টাকা পয়সার লোভ নিয়ে এখনো আছেন, তারা কাউসার কাছ থেকে শিখতে পারেন যে এই টাকা পয়সার লোভ বা এই সাময়িক অর্থবিত্ত তাদেরকে সুখে করে না। কারণ বেশিরভাগ সময় তাদের প্রতিপক্ষের হাতে হয় মরতে হয়, নাহলে পালিয়ে বেড়াতে হয়, নাহলে পুলিশের কাছে ধরা খেতে হয়। এটাই হচ্ছে কিন্তু তাদের পরিণতি। অর্থাৎ সকল অপরাধীকে মনে রাখতে হবে, তারা কিন্তু সাময়িকভাবে হয়তো শক্তি দেখাতে পারে, টাকা উপার্জন করতে পারে, কিন্তু তাদেরকে পালিয়ে জীবনযাপন করতে হয়, তাদেরকে অপঘাতে মরতে হয়। তাই কাউসারের মতন সুবুদ্ধির পরিচয় দিয়ে তারা এই সমস্ত অপরাধ থেকে এবং এই ধরনের খারাপ সঙ্গ থেকে সরে এসে একটা ভালো জায়গায় থাকুক, সেখানে টাকা কম থাকলেও সুখ আছে। আমি আশা করি তার কাছ থেকে অন্যান্য অপরাধীরা শিখবেন এবং তারা দ্রুত এই অপরাধী সংগঠন থেকে সরে এসে তারা একটা ভালো সুস্থ জীবন যাপন করবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকের